প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ। এই অধ্যায়টি খুবই ছোট এবং খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই অধ্যায় থেকে লিমিটেড টপিকের উপরে কোয়েশ্চেন হয়, খুবই অল্প কিছু কোয়েশ্চেন, খুবই লিমিটেড কিছু কোয়েশ্চেন তোমরা যদি এখান থেকে পড়ো তাহলে তোমাদের 100% কমন পড়ে যাবে। এখানে কি কি টপিক থেকে কোয়েশ্চেন হয় আমি সেগুলো এখানে লিখে রেখেছি। এখানে টোটাল 6টা প্রশ্ন আমি লিখে রেখেছি। এই 6টা প্রশ্নের বাইরে কোনো কোয়েশ্চেন আর হবে না, কমন আসবে। আমি এখানে যে প্রশ্নগুলো সলভ করাবো, তোমাদের যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো করলে তোমাদের একটা সৃজনশীল কনফার্ম এবং এখান থেকে তোমরা 10 মার্ক নিশ্চিত করতে পারবে। আমি প্রথমে তোমাদের বেসিক নিয়ে আলোচনা করব, বেসিক সম্পর্কে তোমাদের স্ট্রং একটা ধারণা দিয়ে দেব। আর এই অধ্যায়ে বেসিক তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার ম্যাথ অটোমেটিক্যালি হয়ে যাবে। বেসিকটা বুঝতে পারা ইম্পর্টেন্ট, বেসিক বোঝা হয় শেষ, তোমার ম্যাথ বোঝাও শেষ। আমরা এখন এই প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণের বেসিকটা বুঝবো। হ্যাঁ, তোমরা আরেকটা কথা আমি বলে রাখি, তোমরা এই অধ্যায়টা অনেক স্কিপ করো। আমি তোমাদের বলবো প্লিজ এই অধ্যায়টা স্কিপ করো না। এখান থেকে তোমরা জাস্ট অল্প পড়ে তোমরা এখান থেকে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে, 10 মার্কস নিশ্চিত ক্যারি করতে পারবে জাস্ট 6টা টপিক পড়ার মাধ্যমে। 6টা টপিক পড়ার মাধ্যমে তুমি এখান থেকে 10 মার্ক নিশ্চিত করতে পারবে। এখন আমরা প্রথমে তোমাদের বেসিক পড়াবো, তারপরে হচ্ছে সিকিউ কিছু কোশ্চেন সলভ করাবো, বেসিকের সাথে সামঞ্জস্য রেখে একটা সিকিউ করাবো, তারপরে বোর্ড কোশ্চেন করাবো, তারপরে কলেজের কোশ্চেন করাবো। চেষ্টা করবা পুরো ক্লাসটা করার জন্য। পুরো ক্লাসটা পড়লে তোমার 10 মার্কস তোমার নিশ্চিত। এখন আমরা প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ নিয়ে আলোচনা করব। প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ নিয়ে আলোচনা করতে গেলে আগে তো আমাদের একটা কোশ্চেন আসে, প্রাপ্য হিসাব কাকে বলে? আমরা সবাই জানি প্রাপ্য হিসাবের আরেক নাম হচ্ছে দেনাদার। তো প্রাপ্য হিসাব বা দেনাদার কাকে বলে সেটা তো আগে আমাকে জানতে হবে। আমি এখানে লিখে রেখেছি প্রাপ্য হিসাব কাকে বলে। যখন কোনো প্রতিষ্ঠান পণ্য বা সেবা বাকিতে বিক্রয় করে তখন ক্রেতা বা ওই ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে যে টাকা পাওয়া যাবে তাকে প্রাপ্য হিসাব বলে। আমি একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই, তাহলে তোমরা আরো ইজিলি বুঝতে পারবা, মনে রাখতে পারবে। মনে করো তোমার একটা দোকান আছে, তুমি বাকিতে একজনের কাছে 500 টাকার পণ্য বিক্রি করেছো। তুমি যার কাছে বাকিতে 500 টাকার পণ্য বিক্রি করেছো সেই ব্যক্তিটা হচ্ছে দেনাদার, কারণ তুমি তার কাছে টাকা পাবা, 500 টাকা তুমি তার কাছে পাবা, ওই ব্যক্তিটাই হচ্ছে দেনাদার। এই সংজ্ঞাটাই হচ্ছে এইটা। এখন প্রাপ্য হিসাব তো আমরা জানলাম। এই অধ্যায় করার জন্য তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে অনাদায়ী পাওনা বা কুঋণ কাকে বলে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি কাকে বলে সেটা তোমাকে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। খুবই সহজ একটা জিনিস। অনাদায়ী পাওনা বা কুঋণ কাকে বলে? অনাদায়ী পাওনার যেটা সেটার আরেক নাম হচ্ছে কুঋণ। অনাদায়ী পাওনা বা কুঋণ পণ্য বা সেবা বাকিতে বিক্রয় করার পর দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা আর আদায় করা সম্ভব নয় বলে নিশ্চিত হওয়া যায় তাকেই অনাদায়ী পাওনা বা কুঋণ বলে। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিই। মনে করো তুমি 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 দেনাদার যার কাছে তুমি ধারে বাকিতে পণ্যটা বিক্রি করেছো, তার কাছে তুমি 10,000 টাকার পণ্য বিক্রি করেছো। এখন কিছুদিন পর মনে করো যে সে 1 মাসের কন্ট্রাক্টের জন্য তোমার কাছ থেকে নিয়েছিল যে 1 মাস পর আপনাকে টাকাটা দিয়ে দিব। এখন কিছুদিন পর তুমি নিশ্চিত হইছো যে তার কাছ থেকে আমি 10,000 টাকা পাবো না, হয়তো সে দেউলিয়া হয়ে গেছে, এটা আমি নিশ্চিত তার কাছ থেকে আমি 10,000 টাকা পাবো। আমি যখন নিশ্চিত হব যে তার কাছ থেকে আর টাকাটা পাবো না 10,000 টাকা, তখনই হচ্ছে আমি সেটাকে অনাদায়ী পাওনায় আওতাভুক্ত করে ফেলবো, হিসাবভুক্ত করে ফেলবো। অনাদায়ী পাওনা বা কুঋণ কাকে বলে আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি কাকে বলে? অনাদায়ী পাওনা তো শিখলাম, এখন আমরা শিখি অনাদায়ী পাওনা সঞ্চিতি কাকে বলে। ভবিষ্যতে
দেনাদার বা প্রাপ্য হিসাবের কাছ থেকে যে পরিমাণ টাকা আদায় না হওয়ার সম্ভাবনা বা সন্দেহ থাকে, সেই সম্ভাব্য ক্ষতিপূরণ করার জন্য বর্তমান বছরের লাভ থেকে যে অংশ আলাদা করে সরিয়ে রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। তাহলে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই অনাদায়ী পাওনা সঞ্চিতিটার জিনিসটা আসলে কি, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা ব্যবসা করতে গেলে ধারে বা বাকিতে পণ্য বিক্রি করতে হবে। এখন আমি প্রতি বছর মনে করো 5 লক্ষ টাকার পণ্য ধারে বা বাকিতে বিক্রি করি। এখন 5 লক্ষ টাকা যে আমি বাকিতে বিক্রি করলাম, আমি ধরে নিলাম বা সন্দেহ করলাম যে 5 লক্ষ টাকা আমার উঠবে না, এখান থেকে কিছু টাকা আমার কি অনাদায়ী হয়ে যাবে, এটা আমি ধরে নেই। এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধরে নেয়। এই যে আমি সন্দেহজনক ভাবে যে ধরে নিচ্ছি যে 5 লক্ষ টাকার থেকে হয়তো বা 50,000 টাকা বা 75,000 টাকা এখান থেকে আমার উঠবে না, সন্দেহজনক ভাবে ধরে নেওয়া হয়েছে। তাহলে এই যে 50 বা 75,000 টাকা আমার যে উঠবে না, সেই সম্ভাব্য ক্ষতিটা আমাকে পূরণ করতে হবে না। সেই সম্ভাব্য ক্ষতি পূরণ করার জন্য আমার বর্তমান বছরের লাভ থেকে আমি কিছু অংশ সরিয়ে রেখে দিয়েছি। এই কিছু অংশ সরিয়ে রেখে দেওয়াটাকেই অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। আশা করি তোমরা প্রাপ্য হিসাব কাকে বলে, অনাদায়ী পাওনা বা ঋণ কাকে বলে, অনাদায়ী পাওনা সঞ্চিতি কাকে বলে, এই 3টা টপিকস খুব ভালো করে বুঝতে পেরেছো। আর এই 3টা তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে এই অধ্যায় তোমার জন্য অনেক ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি যে 6টা টপিক লিখে দিয়েছি না, সেই 6টা টপিক বিশ্লেষণ করব, সাথে আমরা রুলস গুলো পড়ে ফেলবো, তাহলে দেখবা আরো ইজি হয়ে যাচ্ছে। আমরা এখানে দেখো প্রশ্ন লিখে দিয়েছে। 1 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করো। আচ্ছা, অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করতে বলছে। এই কোশ্চেনটা আবার তোমার অন্যভাবেও আসতে পারে। 4 যোগ্য অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো, অথবা প্রকৃত অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো। যেভাবে প্রশ্নে আসুক একটাই, সেটা হচ্ছে কি অনাদায়ী পাওনার খরচ নির্ণয় করো, একই জিনিস। এখন অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করতে গেলে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেই রুলসটা আমাদের যদি মাথায় থাকে, মুখস্থ থাকে, তাহলে খুব সহজেই আমরা অনাদায়ী পাওনার খরচ কিভাবে নির্ণয় করে সেটা বের করে ফেলতে পারবো। এখন আমরা অনাদায়ী পাওনা খরচের পরিমাণটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই অনাদায়ী পাওনার সাথে যেগুলো যোগ হয় যোগ করব, যেটা বাদ যায় সেটা বাদ যাব। বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে অনাদায়ী পাওনা খরচ। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, অনাদায়ী পাওনা খরচ তো নির্ণয় করা শিখলাম, কিন্তু এই টাকাগুলো কোথায় থাকবে? তোমাদেরকে আমি বলে রাখি আগে একটু, প্রশ্নে তোমাদের অনাদায়ী পাওনা 2টা বলা থাকবে। যেটা প্রথম অনাদায়ী পাওনা সেটা হলো পুরাতন অনাদায়ী পাওনা, যেটা শেষে থাকবে মানে পরে থাকবে সেটা নতুন অনাদায়ী পাওনা। বুঝতে পেরেছো আশা করি। প্রথমে যেটা থাকবে সেটা পুরাতন অনাদায়ী পাওনা, শেষে যেটা থাকবে সেটা নতুন অনাদায়ী পাওনা। মনে করো যে আমার কাছে 2টা মার্কার আছে, আমি প্রথমে যেটা কিনেছি সেটা পুরাতন, আমি পরবর্তীতে যেটা কিনেছি সেটা নতুন। আবার মাঝে মাঝে প্রশ্নে একটা অনাদায়ী পাওনা বলা থাকবে। যদি একটা অনাদায়ী পাওনা বলা থাকে তাহলে সেটাই নতুন, সেটাই পুরাতন, এটা মাথায় রাখবেন। আবার কিছু কিছু সময় প্রশ্নে লিখিত অনাদায়ী পাওনা বলা থাকে। যদি লিখিত অনাদায়ী পাওনাটা বলা থাকে, যে আমি এখানে দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি লিখিত, যদি লিখিত অনাদায়ী পাওনা বলা থাকে তাহলে সেটা পুরাতন অনাদায়ী পাওনা। আর যদি অলিখিত অনাদায়ী পাওনা বলা থাকে তাহলে সেটা নতুন অনাদায়ী পাওনা। অলিখিত বলা থাকলে নতুন অনাদায়ী পাওনা,
লিখিত বলা থাকলে পুরাতন অনাদায়ী পাওনা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা আসবো, যোগ করব নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি আমি এই পাশে লিখে দিয়েছি ওয়ার্কিং, তার মানে এটা তোমাকে বের করে নিতে হবে। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি কিভাবে বের করতে হয় সেটা আমরা তোমাদের শিখাবো। বাদ দিতে হবে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। এখন পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতিটা কোথায় পাবো? পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতিটা আমি দেখো ব্র্যাকেটে লিখে রেখেছি এই পাশে। বছরের শুরুতে যে টাকা দেওয়া থাকে সেটাই পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। মনে করো বছর একদম অঙ্কের শুরুতে বলা থাকবে 1 জানুয়ারি 2025, এইভাবে তারিখ দিয়ে তারপরে বলা থাকবে অনাদায়ী পাওনার সঞ্চিতি। ওই যে বছরের শুরুতে 1 জানুয়ারি 2025 তোমাদের অনাদায়ী পাওনার সঞ্চিতি টাকাটা দেওয়া আছে, সেটাই পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। আশা করি বুঝতে পেরেছো। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কিভাবে বুঝবা? বছরের শুরুতে যেটা থাকবে সেটা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর দুইটা অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি থাকে, প্রথম যে অনাদায়ী পাওনা সেটা হইতেছে পুরাতন অনাদায়ী পাওনা, দ্বিতীয় যে অনাদায়ী পাওনা সেটা হইতেছে নতুন অনাদায়ী পাওনা। আবার লিখিত যদি থাকে তাহলে পুরাতন, অলিখিত যদি থাকে তাহলে সেটা নতুন। এই কয়টা জিনিস মাথায় রেখে নেব। আমরা এখানে লিখে দিয়েছি যে লিখিত অলিখিত। এখন নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতিটা কিভাবে বের করব? নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি বের করার জন্য আমরা এই যে দেখো একটা সূত্র এখানে লিখে রেখেছি। প্রথমে কি করতে হবে? প্রথমে প্রাপ্য হিসাবের টাকাটা লিখবো। প্রাপ্য হিসাবের সাথে যদি ধারে বিক্রয় থাকে ধারে বিক্রয়টা যোগ করে দিব, যদি বিক্রয় ফেরত থাকে বিক্রয় ফেরতটা বিয়োগ করে দিব, বাদ দিব নতুন অনাদায়ী পাওনা। এই যে নতুন অনাদায়ী পাওনা এইটা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটার নাম অবশিষ্ট প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের সাথে যেগুলা যোগ হয় যোগ করব, যেগুলা বিয়োগ হয় বিয়োগ করব। বিয়োগ করার পর যে টাকাটা থাকবে সেটার নাম হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসাব। এই অবশিষ্ট প্রাপ্য হিসাব, এখন প্রশ্ন বলা থাকবে অবশিষ্ট প্রাপ্য হিসাবের সাথে 5% বা 10% বা 7% যাই বলো না থাকুক না কেন, এত পার্সেন্ট ধরে অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করতে হবে। তাহলে অবশিষ্ট প্রাপ্য হিসাব কিভাবে বের করব? এইভাবে বের করব। বের করার পরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এই অবশিষ্ট টাকার সাথে 5% করে দেওয়ার পর যে টাকাটা পাবো সেটাই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আশা করি বুঝতে পেরেছি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে বের করতে শিখলাম, অনাদায়ী পাওনা খরচ কিভাবে বের করতে হয় সেটাও শিখলাম। এখন ওই যে আমি 6টা টপিক তোমাদের দিয়ে দিয়েছি, 6টা কোশ্চেন। 6টা কোশ্চেনের মধ্যে 1 নম্বর কোশ্চেন অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করো বা 4 অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো। এটা অলরেডি এই যে এটা মুখস্থ করলে 1 নম্বর শেষ। 2 নম্বরে বলে দিয়েছিলাম নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি নির্ণয় করো। এটা কমপ্লিট করলেই আমাদের মুখস্থ রাখবা, এটা কমপ্লিট করলে আমাদের 2 নম্বরটা শেষ হয়ে যাবে, নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির পরিমাণ। আশা করি তোমরা বেসিকটা ভালো করে বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে যেটা করাবো সেটা হচ্ছে জাবেদা দাখিলা দেখা। আমরা জাবেদা দাখিলাটা কমপ্লিট করব। জাবেদা এই অধ্যায়ে মাত্র 5টা জাবেদা তুমি যদি ভালো করে কমপ্লিট করো তাহলে এই অধ্যায় থেকে আর কোনো জাবেদা তোমাকে মুখস্থ করতে হবে না। মাত্র 5টা জাবেদা। 5টা জাবেদা কি কি? এই যে অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ীর জন্য তোমাকে একটা জাবেদা দিতে হবে। নতুন অনাদায়ী পাওনার জন্য তোমাকে একটা জাবেদা দিতে হবে। আর এই যে তুমি ক্যালকুলেশন করে অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করছো না, এই অনাদায়ী পাওনা খরচের জন্য তোমাকে জাবেদা দিতে হবে 2টা। তাহলে এখানে টোটাল জাবেদা কয়টা? তাহলে এখানে টোটাল জাবেদা 4টা। এই অনাদায়ী পাওনা খরচের পরিমাণের জন্য 2টা, অনাদায়ী পুরাতন অনাদায়ী পাওনার জন্য একটা, নতুন অনাদায়ী পাওনার জন্য একটা। এই টোটাল 4টা জাবেদা তোমাকে দিতেই হবে। যদি তারা বলে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও তাহলে তোমাকে এই 4টা জাবেদা
অবশ্যই দিতে হবে। অনাদায়ী পাওনার জন্য একটা জাবেদা, নতুন অনাদায়ী পাওনার জন্য একটা জাবেদা, অনাদায়ী পাওনা খরচ সেটার জন্য দুইটা জাবেদা। জাবেদাগুলো আমি তোমাদের এই পাশে লিখে দিয়েছি। এই যে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনার জন্য আমাদের জাবেদাটা কি? অনাদায়ী পাওনার জন্য প্রথম যে জাবেদাটা সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই যে অনাদায়ী পাওনাটা লিখিত মানে পুরাতন অনাদায়ী পাওনা, সেটার জন্য একটা জাবেদা, সেই জাবেদাটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর এই যে এখানে লিখে দিয়েছি না নতুন অনাদায়ী পাওনা অলিখিত যেটা, সেটার জন্য একটা জাবেদা হবে। সেই জাবেদাটাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তার মানে কি জানতে পারলাম? পুরাতন অনাদায়ী পাওনার জন্য যে জাবেদাটা, নতুন অনাদায়ী পাওনার জন্য ঠিক সেম জাবেদাটাই। দুইটা জাবেদায় এখানে সেম, জাস্ট ডিফারেন্স হবে কি টাকাতে। পুরাতন অনাদায়ী পাওনাতে যদি 5,000 টাকা থাকে তাহলে এখানে 5,000 টাকা লিখবো, আর নতুন অনাদায়ী পাওনাতে যদি 4,000 টাকা থাকে তাহলে আমরা এখানে 4,000 টাকা লিখবো। জাস্ট টাকার ডিফারেন্স হবে, কিন্তু জাবেদাটা সেম থাকবে। আশা করি তোমরা দুইটা জাবেদা বুঝতে পেরেছো। আর বাকি থাকে কি দুইটা জাবেদা। দুইটা জাবেদা কি? অনাদায়ী পাওনা খরচ। অনাদায়ী পাওনা খরচের জন্য আমাদের দুইটা জাবেদা দিতে হবে। অনাদায়ী পাওনা খরচের জন্য এই যে আমি এখানে লিখে রেখেছি দুইটা জাবেদা দিতে হবে। প্রথম জাবেদাটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। আর এই অনাদায়ী পাওনা খরচ বন্ধের জন্য একটা জাবেদা আছে। সে বন্ধের জাবেদাটা কি? আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। এখন কোশ্চেন আসতে পারে টাকা কোনটা লিখবো? এই যে আমি করে অনাদায়ী পাওনা খরচের যে টাকাটা পাইছি না, এখানে মনে করো যে ক্যালকুলেশন করা 8,400 টাকা হয়েছে ধরলাম। এখানেও আমি 8,400 টাকা লিখবো, আবার খরচ বন্ধের জন্য যে জাবেদাটা সেখানেও আমি 8,400 টাকা লিখবো। এই দুইটা জাবেদা আর এখানে দুইটা জাবেদা, এই টোটাল 4টা জাবেদা আমাকে এখানে অবশ্যই বাধ্যতামূলক ভাবে দিতেই হবে প্রয়োজনীয় জাবেদা দাখিলা যদি বলে। আশা করি তোমরা এই জাবেদাগুলো বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্টসে জানাবা, এবং আমার একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে লার্ন উইথ অনয়। সেই ফেসবুক গ্রুপে যায় তোমরা পোস্ট করবা কোথায় কি প্রবলেম গুলো আছে, আমি সেখানে সময় করে আনসার গুলো দিয়ে দেবো তোমাদের। এখন 5 নাম্বার যে জাবেদাটা সেটা হচ্ছে পূর্বের অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায় হলে, মানে পূর্বের অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায় হলে সেটার জন্য জাবেদা হচ্ছে দুইটা। 1 নাম্বারটা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। কারণটা কি? কারণ হচ্ছে ওই যে অনাদায়ী পাওনা আমি নিশ্চিত হয়েছিলাম যে আমি এই টাকাটা আর পাবো না দেনাদারের কাছ থেকে, মানে প্রাপ্য হিসাবের কাছ থেকে, কিন্তু সেই টাকাটা আমার আদায় হয়ে গেছে। তার মানে কি প্রাপ্য হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। আবার এই টাকাটা আমি কি, এই টাকাটা আমি নগদে পাইছি, যেহেতু নগদে পাইছি তাহলে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই ট্রিক্স গুলো মনে রাখবা। আর আমরা সবসময় জানি খরচ সবসময় কি হয়? ডেবিট হয়। তার জন্য অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট হয়েছে, এগুলো মনে রাখবা। সঞ্চিত ক্রেডিট হয়, সঞ্চিত ক্রেডিট পাশে লিখে দিয়েছি। আশা করি তোমরা এই 5টা জাবেদা বুঝতে পেরেছো। এই 5টা জাবেদার বাইরে এই অধ্যায় থেকে আর অন্য কোনো জাবেদা নেই। এই 5টা জাবেদা তোমরা মুখস্থ করে ফেলবা, তাহলে জাবেদা তোমাদের পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে আমাদের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পার্ট শেষ। 4 নাম্বারে কি আসবে? 4 নাম্বারে আসবে খতিয়ান হিসাব প্রস্তুত করার জন্য। আর খতিয়ানটা আমরা আগে যেভাবে শিখছি ঠিক এখানে সেম ভাবে খতিয়ানটা করব। খতিয়ানে কি কি লেখা থাকতে পারে? খতিয়ানে লেখা থাকতে পারে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করো। অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করো, আমরা তখন খতিয়ানটা তৈরি করব। খতিয়ান করার সময় অবশ্যই তোমরা জাবেদাটা
করে নিবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তোমরা যদি পারো তাহলে, অনেকে আছে পারে এমনি করতে পারে, কোনো সমস্যা নেই, তোমরা জাবেদা এই দুইটা করে নিবা। আবার আরেকটা জিনিস বলে রাখি, অনেকে আছে কি এই দুইটা জাবেদা করে না, তখন তারা এইটা আর এইটা, মনে করো এটার টাকা হচ্ছে 5,000, এটার টাকা হচ্ছে 4,000, এই দুইটা টাকা যোগ করে একসাথে শুধুমাত্র একটা জাবেদা দিয়ে দেয়, তাহলেও হবে। দুইটা জাবেদা এক করে মনে করে যোগ করে দিলা, 5 আর 4 9,000 টাকা, 9,000 টাকা তোমরা এখানে টোটাল লিখে দিবা। অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট 9,000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট 9,000 টাকা, সেটাও হবে। আবার তুমি যদি দুইটা জাবেদা আলাদা আলাদা করে লেখো সেটাও হবে। আর খতিয়ান জাবেদা করার পরে আমরা যদি খতিয়ান করি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম হয়ে যাবে। আর খতিয়ানের জন্য তোমাদের একটা নোট আমি লিখে রেখেছি, সেই নোটটা কি, অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রাপ্য হিসাব খতিয়ান করার সময় জের ব্যালেন্স বিডি লিখতে হবে। যখন অনাদায়ী পাওনা সঞ্চিতি, ওই যে বছরের শুরুতে আমরা বলছি কি, বছরের শুরুতে যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে তাহলে সেটা পুরাতন। আমি যখন ওই টাকাটা খতিয়ান করতে যাব তখন আমি এটাকে ব্যালেন্স বিডি জেরে লিখবো। আমি এখন খতিয়ান টি ছকেও করতে পারি, চলমান জের ছকেও করতে পারি। আশা করি তোমরা খতিয়ানটা বুঝতে পেরেছো। যখন আমরা আবার খতিয়ান করাবো তখন আরো ভালো করে বুঝতে পারবো। তারপরে আসবে কি, বিশদ আয় বিবরণী প্রস্তুত করো, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে বলছে। এই অধ্যায় থেকে বিশদ আয় বিবরণী একদমই সহজ এবং সিম্পল। বিশদ আয় বিবরণী কি, আমরা জানি বিশদ আয় বিবরণী পরিচালন আয় যায়, পরিচালন ব্যয় হয়। এখানে তার পরিচালন আয় বলে কিছু থাকবে না, তোমরা সবসময় মাথায় রাখবা এই অধ্যায় থেকে পরিচালন বিশদ আয় বিবরণী যদি আসে, একমাত্র এই অধ্যায়ে আসেই পরিচালন ব্যয়, আর কিচ্ছু নাই, মোট মুনাফা অনেক কিচ্ছু নাই, শুধু পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় গুলা কি কি, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে এইটা অনাদায়ী পাওনা খরচের পরিমাণ না, এটাই হইতেছে বিশদ আয় বিবরণীর শেষ 5 নম্বর। এই অনাদায়ী পাওনা খরচের পরিমাণটা জাস্ট ওই বিশদ আয় বিবরণীতে আবার উঠাই দিবা, তাহলে বিশদ আয় বিবরণী শেষ। এই অধ্যায়ে পরিচালন ব্যয় ব্যতীত আর অন্য কোনো কিছুই নাই, চিন্তার কোনো কারণ নাই। আর্থিক অবস্থার বিবরণী বলছে না, আর্থিক অবস্থার বিবরণীতে জাস্ট এই প্রাপ্য হিসাবটা তুলে দিবা, যেটা যোগ হয় যোগ করবা, যেটা বিয়োগ হয় বিয়োগ করবা, বিয়োগ করার পরে যে টাকাটা থাকবে সেটাই আর্থিক অবস্থার বিবরণী। এটাই চলতি সম্পদ। এই অধ্যায়ে এই টাইপের, এর বাইরে আর তেমন কিছুই থাকে না। আর্থিক অবস্থার বিবরণী একদমই সহজ, বিশদ আয় বিবরণী একদমই সহজ। আর অনাদায়ী পাওনা সঞ্চিত, এটা টি ছকে করতে পারো, চলমান জের ছকে করতে পারো। তোমরা এই অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায়, এই অধ্যায়টা অল্প পড়েই তোমরা একদম 10 মার্কস নিশ্চিত করে ফেলতে পারবে। তোমরা এটা স্কিপ করো না। হ্যাঁ, এখন আমি তোমাদের জন্য আমি বেসিকটা জাস্ট আলোচনা করে দিয়েছি। বেসিকে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবা। এই যে বেসিকটা, এখন আমি তোমাদের বেসিক আলোচনার পরে এখন তোমাদের আমি এই বেসিক অনুযায়ী পার্ট বাই পার্ট প্রথমে কিছু সহজ অঙ্ক করাবো, তারপরে একটু মিডিয়াম অঙ্ক করাবো, তারপরে একটু কঠিন অঙ্ক করাবো। আমি তোমাদের বোর্ড কোশ্চেন করাবো, আর হচ্ছে কলেজে কিছু কোশ্চেন করাবো, আর একটা এমনি নরমাল একটা ম্যাথ করাবো। এইটার সাথে মিল রেখে এই কয়টা অঙ্ক করিয়া দেওয়ার পর 4 থেকে 5টা অঙ্ক করিয়া দেবো তোমাদের বোর্ড কোশ্চেন প্লাস কলেজ কোশ্চেন। এই কোশ্চেন গুলো করার পরে তোমরা বেসিক এবং বোর্ড কোশ্চেন এই দুইটা যদি তুমি ভালো করে সলভ করতে পারো, তাহলে 100% শিওর থাকো, তুমি 100% শিওর থাকো তুমি এখান থেকে 10 মার্কস একদম নিশ্চিত কমন পাবা, হুবহু কমন পাবা, তো হুবহু পরীক্ষার খাতায় যা লিখবা। ঠিক আছে, এখন আমরা সিকিউতে চলে যাব। আমরা বেসিক নিয়ে আলোচনা করেছি, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিকিউ কোশ্চেন সলভ করব। আমি বেসিকের সাথে সামঞ্জস্য রেখে একটা সিকিউ কোশ্চেন এখানে তুলে রেখেছি, খুবই ইম্পর্টেন্ট একটা সিকিউ। খুব ভালো করে মনোযোগ দিয়ে এই সিকিউটা তোমরা দেখবা। আশা করি এই সিকিউটা তুমি যদি বুঝতে পারো, পরবর্তী অঙ্কগুলো তোমার কাছে আরো সহজ হয়ে যাবে। মনোযোগ দিয়ে এই ক্লাসটা করো, তাহলে তোমার জন্য ভালো হবে, তুমি 10 মার্কস নিশ্চিত করতে পারবা। এখন আমি সিকিউটা একটু পড়ি। রহিম ট্রেডার্স এর 2023 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল 5,000 টাকা।
31 ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 90,000 টাকা। প্রাপ্য হিসাবের 6,000 টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবস্থা রাখতে হবে। ক নম্বরে কি নির্ণয় করতে বলছে? অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। ক নম্বরে নির্ণয় করতে বলছে জাবেদা দাখিলা দাও। গ নম্বরে বলছে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করা মানে খতিয়ান করতে বলছে। আমরা যখন বেসিক তোমাকে বুঝিয়েছি তখন আমরা কিন্তু বলেছি যে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ কিভাবে বের করতে হয়। অনাদায়ী পাওনা খরচের পরিমাণে আমি বলেছিলাম অনাদায়ী পাওনা যদি দুইটা থাকে তাহলে প্রথম যেটা সেটা পুরাতন, পরে যেটা থাকবে সেটা নতুন। আর যদি একটা থাকে তাহলে হচ্ছে কি করব, তাহলে এই একটাই নতুন ওই একটাই পুরাতন ধরে নেব। আমরা এই কোশ্চেনটা পরে দেখি তো অনাদায়ী পাওনা একটা আছে নাকি দুইটা আছে। আমরা এখানে পরে দেখতে পেলাম প্রাপ্য হিসাবের 6,000 টাকা আদায়যোগ্য নয়। এটাই হচ্ছে আমি যে তোমাকে যখন অনাদায়ী পাওনা কাকে বলে সেই সংজ্ঞাটা শিখিয়েছিলাম, সেখানে কি বলেছিলাম যে অনাদায়ী পাওনা হচ্ছে দেনাদারের কাছ থেকে যখন আমি নিশ্চিত হব যে টাকাটা আর পাবো না, সেটাই তো অনাদায়ী পাওনা। এখানে তো বলে দিয়েছে প্রাপ্য হিসাবে 6,000 টাকা আদায়যোগ্য নয়, তার মানে এটা অনাদায়ী পাওনা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর 31 ডিসেম্বর তারিখে এটা প্রাপ্য হিসাবের টাকা। 1 জানুয়ারি তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল 5,000 টাকা। আমি তোমাদের বলেছিলাম না পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমি কিভাবে বুঝবো? যেটা বছরের শুরুতে থাকে সেটাই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেখো তো এই যে 2023 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল 5,000 টাকা। তার মানে 1 জানুয়ারি 2023 বছরের শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত? 5,000 টাকা। তার মানে কি বছরের শুরুতে যদি থাকে তাহলে সেটা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা এই যে উদ্দীপকটা পড়লাম সেই উদ্দীপক থেকে আমরা কি কি জিনিস জানতে পারলাম? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে, তারপরে প্রাপ্য হিসাব আছে, তারপর প্রাপ্য হিসাবে টাকা আদায়যোগ্য নয় একটা আছে, অনাদায়ী পাওনা একটা আছে, এখানে দুইটা নাই। আর অনাদায়ী পাওনা সঞ্চিতিটা আমাকে 10% বের করতে হবে। ক নাম্বার কোশ্চেনে বলছে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। আমি কিভাবে নির্ণয় করব অনাদায়ী পাওনা খরচের পরিমাণ? আমি তোমাদের ওই যে নিয়মটাই চলে যাও। নিয়মে আমি তোমাদের বলে দিয়েছিলাম, এই যে আমি নিয়মটা লিখে রেখেছি, অনাদায়ী পাওনা তার সাথে যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেখি তো অনাদায়ী পাওনা কত টাকা আছে। আমরা এখানে দেখতে পেলাম প্রাপ্য হিসাবের 6,000 টাকা আদায়যোগ্য নয়। এই যে 6,000 টাকা আদায়যোগ্য নয়, এটাই হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা। এটাই পুরাতন, এটাই নতুন। তা অনাদায়ী পাওনা কত টাকা? অনাদায়ী পাওনা হচ্ছে 6,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। যোগ করতে হবে নতুন অনাদায়ী পাওনা। এখানে কি নতুন অনাদায়ী পাওনা আছে? নাই, একটাই আছে। সো আমাকে নতুন অনাদায়ী পাওনাটা লেখার দরকার নাই। যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, আমাকে কি করতে হবে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা যোগ করতে হবে। আমি তোমাদের রুলসে শিখিয়েছিলাম নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে বের করতে হয়। দেখো তো তারা বলে দিছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবস্থা রাখতে হবে। তাহলে আমাকে আগে অবশিষ্ট প্রাপ্য হিসাবটা বের করতে হবে। অবশিষ্ট প্রাপ্য হিসাব কিভাবে বের করব? এই যে প্রাপ্য হিসাব 90,000 টাকা আছে সেটার সাথে যেটা যোগ হয় যোগ করব, যেটা বাদ হয় বাদ করে যে টাকাটা থাকবে সেটাই অবশিষ্ট প্রাপ্য হিসাব।
তো প্রাপ্য হিসাব কত টাকা? প্রাপ্য হিসাবে যে 90,000 টাকা। তাহলে প্রাপ্য হিসাব আমি লিখি কত? 90,000 টাকা। এটার সাথে যোগ হচ্ছে ধারে বিক্রয়। এই অঙ্কে আমরা ধারে বিক্রয় নাই, তো আমরা এটা লিখবো না। এই অঙ্কে বিক্রয় ফেরত নাই, এটাও আমরা লিখবো না। আমরা জানি প্রাপ্য হিসাবের সাথে বাদ নতুন করিম মানে নতুন অনাদায়ী পাওনাটা বাদ দিয়ে দিতে হয়। আমরা বলছিলাম যদি একটাই অনাদায়ী পাওনা থাকে সেটাই নতুন, সেটাই পুরাতন। এখানে 6,000 টাকা আদায়যোগ্য না অনাদায়ী পাওনা, এটাই নতুন অনাদায়ী পাওনা। তাহলে বাদ নতুন অনাদায়ী পাওনা কত টাকা? 6,000 টাকা। এখন দেখো তো 90,000 থেকে 6,000 টাকা বাদ দেওয়ার পর কত টাকা থাকে? 90,000 থেকে 6,000 টাকা বাদ দেওয়ার পর যে টাকাটা থাকে সেটা হচ্ছে 84,000 টাকা। এই 84,000 টাকা হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসাব। আমরা আরেকটা জিনিস জানি, এই অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর আবার কি করতে হবে? 10% অনুযায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তাহলে এই যে অবশিষ্ট যে 84,000 টাকা পাইছি, এই 84,000 টাকা এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই অবশিষ্ট প্রাপ্য হিসাব 84,000 টাকার 10% করতে হবে। 84,000 টাকা 10% করলে হয় 8,400 টাকা। এই 8,400 টাকাই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করলাম এটা। প্রাপ্য হিসাব 90,000 টাকা, সেখান থেকে নতুন করে 6,000 টাকা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আমার অবশিষ্ট প্রাপ্য হিসাব মানে আমি তার কাছে 90,000 টাকা পাইতাম, সেখান থেকে আমি 6,000 টাকা তার কাছ থেকে আর পাবো না। তাহলে আমি তার কাছে আর পাবো কত? 84,000 টাকা। তাহলে আমার অবশিষ্ট প্রাপ্য হিসাব 84,000 টাকা। আমাকে বলে দিছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10%। এই যে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% ধরে 8,400 টাকা আসছে। এই 8,400 টাকায় হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন আমি কি করব? অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করতে গিয়ে আমি দেখতে পেলাম অনাদায়ী পাওনাটা লিখলাম, লেখার পরে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 8,400 টাকা পাইছিলাম, এটা এখানে এসে আমি যোগ করে দেব 8,400 টাকা। এখানে এসে কত যোগ করব? 8,400 টাকা এখানে যোগ করে দেব। 8,400 টাকা এখানে যোগ করলে 8,400 টাকা। 8,400 টাকা যদি আমি যোগ করে দেই তাহলে কত টাকা হচ্ছে? আমার এখানে টাকা হচ্ছে 14,400 টাকা। 14,400 টাকা হচ্ছে আমার অনাদায়ী পাওনা 6,000 টাকা, তার সাথে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 8,400 টাকা। এই 8,400 টাকা কোথায় পেলাম? আমরা ক্যালকুলেশন করে পাইছি, ওয়ার্কিং করে পাইছি। এই দুইটা যোগ করলে হয় 14,400 টাকা। এখন এখান থেকে আমরা সূত্রে শিখছি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বাদ যাবে। এখন পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কোথায়? এই যে এখানে 1 জানুয়ারি তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল 5,000 টাকা। তাহলে বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? 5,000 টাকা। এটা আমরা কি করে দেব? বাদ করে দেব। বাদ করে দেওয়ার পরে যে টাকাটা আসবে সেটাই হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। 14,400 থেকে 5,000 টাকা চলে গেলে থাকে 9,400 টাকা। কত টাকা থাকে? 9,400 টাকা। এখন আমরা করব জাবেদা দাখিলা দাও। জাবেদা কিভাবে করতে হয়? আমরা তোমাদের যখন বেসিক পড়িয়েছি সেখানে বলেছিলাম অনাদায়ী পাওনার জন্য জাবেদা হবে একটি, নতুন অনাদায়ী পাওনার জন্য জাবেদা হবে একটি, আর অনাদায়ী পাওনা খরচের পরিমাণের জন্য জাবেদা হবে 2টি। টোটাল 4টা জাবেদা হবে। কিন্তু এখানে আমাদের দেখো তো এই অঙ্কে অনাদায়ী পাওনা জাস্ট একটা আছে, এটাই নতুন এটাই পুরাতন, তার জন্য জাবেদা হবে একটা। আর অনাদায়ী পাওনা খরচের পরিমাণ সেটার জন্য জাবেদা হবে 2টা। টোটাল জাবেদা হবে কয়টা? 3টা। এখানে আর কিছু নাই, সো আমার আর জাবেদা যাবে না।
আমরা এখন অনাদায়ী পাওনার জন্য যে একটা জাবেদা আছে সেই জাবেদাটা আমরা এখন লিখব। তোমরা জাবেদার একটা ঘর করবা। জাবেদার ঘর কিভাবে করতে হয় আমি একটু শিখিয়ে দিচ্ছি। জাবেদার ঘরটা হচ্ছে তোমরা যে যদিও জানো, তারপরে আমি এখানে করে দিচ্ছি। আর আরেকটা জিনিস মনে রাখবা, জাবেদা করার সময় তোমরা অবশ্যই এই পাশে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ মাঝে মাঝে বের করতে নাও বলতে পারে, তখন তোমরা অবশ্যই অনাদায়ী পাওনা খরচের পরিমাণটা বের করে নিবা। কিন্তু ম্যাক্সিমাম মানে 98% অঙ্কে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ আসবে, মানে যাবে পরীক্ষা। আমরা এটা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা, তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। আমরা এখন এটা জাবেদা করব। আমরা জাবেদাতে কি শিখেছি? অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনার জন্য জাবেদা হবে একটা। অনাদায়ী পাওনার জাবেদাটা কি? অনাদায়ী পাওনার জাবেদা আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম এটা 2023 ডিসেম্বর 31। আমরা অনাদায়ী পাওনার জন্য একটা জাবেদা হবে। কি শিখেছিলাম? অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। তা অনাদায়ী পাওনার আমার টাকা কত? ৬০০০ টাকা। তাহলে ডেবিটের ঘরে ৬০০০ আর প্রাপ্য হিসাবের ঘরে ৬০০০ টাকা। আশা করি বুঝতে পেরেছো। তোমরা ব্যাখ্যা চাইলে তখন তোমরা এখানে ব্যাখ্যা লিখবা, আমি এখানে ব্যাখ্যাগুলো লিখছি। ঠিক আছে? তারপরে অনাদায়ী পাওনার জন্য আমরা একটা জাবেদা দিলাম। অনাদায়ী পাওনার জন্য জাবেদাটা কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ৬০০০ টাকা, এই যে ৬০০০ টাকা। এখানে যদি নতুন অনাদায়ী পাওনা থাকতো তাহলে আমরা আরেকটা জাবেদা দিতাম, যেহেতু নাই সো আমার আর জাবেদা দেওয়ার দরকার নাই। এখন অনাদায়ী পাওনা খরচের পরিমাণ, অনাদায়ী পাওনা খরচের পরিমাণ এটার জন্য জাবেদা হবে দুইটা। এখন অনাদায়ী পাওনা খরচের পরিমাণ সেটা জাবেদা আমরা শিখব। অনাদায়ী পাওনা খরচের পরিমাণের জাবেদাটাকে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট। অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট। আমরা সবসময় জানি খরচ সবসময় কি হয়? ডেবিট হয়। অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এখন এটা টাকা কোনটা হবে? এই যে ৯৪০০ টাকা আমি ক নাম্বারে ক্যালকুলেশন করে যে বের করেছি অনাদায়ী পাওনা খরচের পরিমাণ, এই ৯৪০০ টাকাই এখানে হবে। অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এখন আমি বলেছি এখানে জাবেদা হবে দুইটা। আরেকটা হচ্ছে কি? অনাদায়ী পাওনা বন্ধ করার জাবেদা। অনাদায়ী পাওনা বন্ধ করার জাবেদাটা কি? আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট আর অনাদায়ী, ভালো করে বুঝো, অনাদায়ী পাওনা খরচের পরিমাণ এটা নির্ণয় করতে গেলে আমার দুইটা জাবেদা দরকার। একটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আর একটা হচ্ছে অনাদায়ী পাওনা বন্ধ করার জাবেদা। বন্ধ করার জাবেদাটা কি? আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। টাকা কোনটা হবে? টাকা হবে হচ্ছে একই টাকা, ৯৪০০ ৯৪০০ টাকা সেম, টাকাটা হচ্ছে সেম। আমরা এখানে কি করলাম? এখানে এই যে অনাদায়ী পাওনা খরচ সেটার জন্য আমরা জাবেদা দিলাম দুইটা, আর এই যে অনাদায়ী পাওনা সেটার জন্য জাবেদা দিলাম একটা। আশা করি তোমরা এই
জাবেদাটা বুঝতে পেরেছে। তারা গ নম্বরে বলেছে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। অনাদায়ী পাওনা, তোমরা একটা জিনিস মনে রাখবা, যখন খতিয়ান প্রস্তুত করবা তখন যদি প্রশ্নে জাবেদা নাও চায় তখন তোমরা জাবেদাটা করে রাখবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। আবার অনেকে আছে ভালো পারে, তাদের ক্ষেত্রে অন্য হিসাব, তারা জাবেদাটা না করলেও কোনো প্রবলেম নেই, অটোমেটিক্যালি পারবা। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা আমি এখানে চলমান জের ছকে করব, তার জন্য ছকটা করে রেখেছি। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা উপরে লিখবা, লেখার পরে এখানে তারিখ দিব 2023 ডিসেম্বর 31, ডিসেম্বর 31 2023। এখন এই অনাদায়ী পাওনা প্রস্তুত করতে গেলে আগে আমাকে দেখতে হবে অনাদায়ী পাওনা কোথায় আছে জাবেদার মধ্যে। আমি দেখতে পেলাম অনাদায়ী পাওনা আছে এখানে। অনাদায়ী পাওনার বিপরীতটা কি? অনাদায়ী পাওনার সঞ্চিতি। অনাদায়ী পাওনার সঞ্চিতি কি আছে? ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে ক্রেডিট। তাহলে আমরা কোন ঘরে লিখব? ডেবিটের ঘরে লিখব। এখানে লিখব অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে টাকা লিখবো কোথায়? ডেবিটের ঘরে ৯,৪০০ টাকা। ডেবিট টাকা, জেরো হবে ডেবিট, ৯,৪০০ টাকা। এখন দেখি তো এখানে অনাদায়ী পাওনা খরচের বিপরীত পাইছো অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, তার জন্য ডেবিটের ঘরে টাকা, ডেবিট জেরে টাকা। এখন আবার দেখতে পেলাম অনাদায়ী পাওনা আছে এখানে। অনাদায়ী পাওনার বিপরীত হচ্ছে আয় সারাংশ। আয় সারাংশ ডেবিট, আমি লিখবো ক্রেডিটের ঘরে। আমি কোথায় লিখবো? ক্রেডিটের ঘরে। আয় সারাংশ, আয় সারাংশ ৯,৪০০ টাকা। ডেবিট, ক্রেডিটের ঘরে আমি টাকা লিখবো ৯,৪০০ টাকা। একটা জিনিস মনে রাখবা, ডেবিট আর ক্রেডিট, ডেবিট আর ক্রেডিটে সবসময় মাইনাস হয়। ৯,৪০০ থেকে ৯,৪০০ বিয়োগ করে দিলে আর কিছুই থাকে না। যদি ক্রেডিট টাকা মিলে যায় তাহলে যোগ হয়, যদি ডেবিটের টাকা মিলে যায় তাহলে যোগ হয়, আর যদি বিপরীত হয় তাহলে বিয়োগ হয়। এখানে ডেবিট আর ক্রেডিট বিপরীত, তার জন্য এটা বিয়োগ হয়ে গিয়েছে। আশা করি অনাদায়ী পাওনা কিভাবে নির্ণয় করতে হয় বুঝতে পেরেছ। এখন আমাদের চাইছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। আমি তোমাদের খতিয়ানে একটা নোট লিখে দিয়েছিলাম, যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে আমরা যখন জের করতে যাব, মানে খতিয়ান করতে যাব, তখন জের হিসেবে লিখবো ব্যালেন্স বিডি। এই যে দেখো ১ জানুয়ারি তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল ৫,০০০ টাকা। এই অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ৫,০০০ টাকা, এটা ব্যালেন্স বিডি হিসেবে আসবে। ২০২৩ জানুয়ারি ১ ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি ৫,০০০ টাকা। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা ক্রেডিট, একদম সরাসরি জেরে লিখবা ৫,০০০ টাকা। সরাসরি জেরে লিখবা কত টাকা? ৫,০০০ টাকা লিখে দিব। তাহলে ব্যালেন্স বিডি কত টাকা? ৫,০০০ টাকা। এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে জাবেদায় দেখতে হবে। জাবেদাতে দেখতে হবে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি কোথায় আছে। আমরা ডিসেম্বর ৩১ তারিখে দেখতে পেলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের বিপরীত হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব কি আছে? ক্রেডিট। প্রাপ্য হিসাব ক্রেডিট আছে, তাহলে লিখতে হবে ডেবিটের ঘরে টাকা। কোথায় লিখতে হবে? ডেবিটের ঘরে টাকা লিখতে হবে। কত টাকা? ৬,০০০ টাকা। ডেবিটের ঘরে আমি ৬,০০০ টাকা লিখলাম। এখন দেখো তো ক্রেডিট জেরে আছে ৫,০০০ টাকা আর ডেবিট টাকা আছে ৬,০০০। এটা ৫,০০০ থেকে আর ৬,০০০ মাইনাস করব। তাহলে ডেবিটের টাকা যেহেতু বড়, ডেবিটের টাকা যেহেতু বড়, তার জন্য ১,০০০ টাকা আমি ডেবিট জেরে লিখব। বুঝতে পেরেছো? এটা ব্যালেন্স বিডি লিখেছি ৫,০০০ টাকা। এই ব্যালেন্স বিডি ৫,০০০ টাকা, এখানে ছিল প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব ক্রেডিট, তার জন্য ডেবিটের ঘরে আমরা টাকা লিখছি ৬,০০০। ক্রেডিট জেরের সাথে ডেবিট টাকাটা মাইনাস করতে হয়, বিপরীত মাইনাস করতে হয়। যেহেতু ডেবিট টাকা বড়, তার জন্য ডেবিট জেরে ১,০০০ টাকা হয়েছে।
এখন আমরা দেখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি আর কোথায় আছে। আমরা দেখতে পেলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি আর আছে এখানে। অনাদায়ী পাওনা সঞ্চিতির বিপরীত হচ্ছে অনাদায়ী পাওনা খরচ। অনাদায়ী পাওনা খরচ লিখে এখানে ডিসেম্বর 31 অনাদায়ী পাওনা খরচ। অনাদায়ী পাওনা খরচটা কি আছে? ডেবিট ৯,৪০০ টাকা। তাহলে কি হবে? ক্রেডিটের ঘরে টাকা হবে। আমরা এই যে ক্রেডিটের ঘরে ৯,৪০০ টাকা লিখলাম। অনাদায়ী পাওনা খরচ আছে ডেবিট, তার জন্য ক্রেডিটের ঘরে এই যে ৯,৪০০ টাকা লিখলাম। এখন ডেবিট জের আর ক্রেডিট টাকা বিপরীত, তার জন্য বিয়োগ করে দিতে হবে। ক্রেডিটের টাকাটা বড় আর ডেবিট জেরের টাকাটা ছোট। ৯,৪০০ থেকে ১,০০০ টাকা বিয়োগ করলে ৮,৪০০ টাকা হয়। ক্রেডিট টাকা যেহেতু বড়, তাহলে ক্রেডিট জেরে হবে ৮,৪০০ টাকা। এটাই হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। আশা করি বুঝতে পেরেছ। ১ নাম্বার সিকিউটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে পরবর্তী সিকিউটা একদম ইজি মনে হবে তোমাদের কাছে। এখন আমি যে সিকিউটা করাবো সেটা বোর্ড কোশ্চেনের একটা অঙ্ক করাবো, আর এটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে বোর্ড কোশ্চেনের অঙ্কটা তোমাদের কাছে একদম ইজি মনে হবে। এখন আমরা তোমাদের ২ নম্বর সিকিউটা কমপ্লিট করে দেব। ২ নম্বর সিকিউটা আমি এখানে লিখে রেখেছি। এখানে টোটাল ৩টা কোশ্চেন আছে। প্রথম যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা বলেছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের নগদ আদায়যোগ্য মূল্য নিরূপণ করো। ক নম্বরে বলেছে উপর্যুক্ত ৪টি লেনদেনের জাবেদা দাও। গ নম্বরে বলেছে প্রাপ্য হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করে ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখের জের নির্ণয় করো। জের নির্ণয় করো মানে খতিয়ান নির্ণয় করতে বলছে। আর ৪টি লেনদেনের জাবেদা মানে এই ৪টা লেনদেনের জাবেদা তোমাকে দিতে হবে। আর ক নম্বরে বলেছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের নগদ আদায়যোগ্য মূল্য নিরূপণ করো। মানে প্রাপ্য হিসাবে নগদ আদায়যোগ্য মূল্য নিরূপণ। এটার মানে হচ্ছে প্রাপ্য হিসাব থেকে যেটা যোগ হবে যোগ করতে হবে, যেটা বাদ যাবে সেটা বাদ দিতে হবে। দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে প্রাপ্য হিসাবের নগদ আদায়যোগ্য মূল্য নিরূপণ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে মেসার্স কানন ব্রাদার্স এর উদ্বৃত্ত পত্রে প্রাপ্য হিসাবের পরিমাণ ২ লক্ষ টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল ১২,০০০ টাকা। এটা হচ্ছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখের তোমার ইনফরমেশন গুলো এখানে। আর ২০২২ সালের প্রাপ্য হিসাব সম্পর্কিত ইনফরমেশন গুলো হলো ৪টা। ১ নম্বরটা হচ্ছে কি ধারে বিক্রয়, ২ নম্বরটা বলছে প্রাপ্য হিসাব আদায় হলো, ৩ নম্বরে বলেছে অনাদায়ী পাওনা অবলোকন করা হলো ৮,০০০ টাকা, ৪ নম্বরে বলেছে ইতপূর্ব অবলোকনকৃত অনাদায়ী পাওনা আদায় হলো ৫,০০০ টাকা। এই যে আমরা এন্ট্রি গুলো এখানে দেখতে পাচ্ছি, যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এগুলো অনেকটা পরিচিত। আমরা প্রথম যে সিকিউটা করাইছি সেগুলোর সাথে এগুলোর অনেকটা মিল আছে, জাস্ট একটু ডিফারেন্স আছে। আমরা এখন ক নম্বর যে প্রশ্নটা আসছে সেটা আমরা এখন একটু সলভ করে দিব তোমাদের। এখানে বলছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবে নগদ আদায়যোগ্য মূল্য নিরূপণ। আমরা এটা নির্ণয় করি ক নম্বর। ক নম্বরে বলেছে নগদ আদায়যোগ্য মূল্য নিরূপণ। তোমরা উপরে লিখবা নগদ আদায়যোগ্য, নগদ আদায়যোগ্য মূল্য নিরূপণ, মূল্য নিরূপণ। এটা বক্স করে করবা। হ্যাঁ, আমি বক্সটা করে দিচ্ছি। এটা বক্স করে করলে তোমাদের জন্য সুবিধা হবে। বিবরণ টাকা টাকা, আমরা একটু বক্সটা করে দিচ্ছি। এটা হচ্ছে বিবরণ। হ্যাঁ, বিবরণ, এটা টাকা, এটা টাকা। প্রাপ্য হিসাব কত টাকা দেখি তো। এখানে বলছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর। সো আমাকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখের ইনফরমেশন গুলাই নিতে হবে। আমি কিন্তু ২০২২ সালের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো নিতে পারবো না। আমি জাস্ট ২০২১ সালের ইনফরমেশনের মধ্যে প্রাপ্য হিসাব পাইছি তোমার ২ লক্ষ টাকা। সো আমাকে এখানে লিখতে হবে প্রাপ্য হিসাব ২ লক্ষ টাকা। আমরা জানি প্রাপ্য হিসাবের সাথে যেটা যোগ হবে যোগ করবো, যেটা বাদ হবে বাদ দিয়ে দিব। আমরা ২০২১ সালের ইনফরমেশনে পাচ্ছি অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল ১২,০০০ টাকা। এটা ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখ।
একটা জিনিস মনে রাখবা, যদি বছরের শুরুতে হয় তাহলে সেটা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেহেতু এটা বছরের শুরুতে নেই, বছরের শেষে আছে, তার জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি যে 12,000 টাকা, এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর আমরা জানি প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আছে সেটা বাদ যায়। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা আমরা কি করে দেব, এটা আমরা বাদ দিয়ে দেব কত টাকা, 12,000 টাকা। 2 লক্ষ থেকে আমরা 12,000 টাকা বাদ দিব, আর কিছু এখানে যায় না। 2021 সালে জাস্ট এই দুইটা ইনফরমেশনই আছে। আর আমাকে কোন নম্বরে 2021 সালের 31 ডিসেম্বর মানে 21 সালের ইনফরমেশন গুলো তারা চাইছে। এটা থেকে আমরা যদি বাদ দিয়ে দেই 1,88,000 টাকা থাকে। এই 1,88,000 টাকা হচ্ছে নগদ আদায়যোগ্য মূল্য নিরূপণ। বুঝতে পেরেছো ক নাম্বারটা? এখন আমরা খ নম্বরে চলে যাব। খ নম্বরে বলছে উপযুক্ত 4টি লেনদেনের জাবেদা দাও। এই যে 4টা লেনদেন আছে না, সেই 4টা লেনদেনে আমাকে জাবেদা দিতে হবে। প্রথম যে জাবেদা লেনদেনটা সেটা হচ্ছে ধারে বিক্রয় 5 লক্ষ টাকা। এখন এখানে ধারে বিক্রয় হবে 5 লক্ষ টাকা। ধারে বিক্রয় যে 5 লক্ষ টাকা, ধারে বিক্রয় আছে কত, 5 লক্ষ টাকা। আমরা ধারে বিক্রয়ের যে জাবেদাটা সেটা কিন্তু আমরা জানি। তোমরা একটা জিনিস মনে রাখবা, যদি প্রশ্নে ধারে বিক্রয় থাকে অবশ্যই সেটা জাবেদা দিতে হবে। ধারে বিক্রয় কত টাকা, 5 লক্ষ টাকা। তাহলে এটা জাবেদা আমরা কি জানি, এটা জাবেদা আমরা জানি। তোমরা আশা করি জাবেদার ছকটা সবাই পারো। আমি তারপরে জাবেদার ছকটা করে দিচ্ছি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। হ্যাঁ, এখানে লিখবো তারিখ, এখানে হিসাবের শিরোনাম বা বিবরণ, এখানে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এখানে ডেবিট টাকা, আর এখানে হচ্ছে ক্রেডিট টাকা। এখানে 2022 ডিসেম্বর 31 প্রথমে যে লেনদেনটা হয়েছে সেটা হচ্ছে ধারে বিক্রয়। ধারে বিক্রয়ের জাবেদাটা কি, ধারে বিক্রয় জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, আর হচ্ছে কি বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা আছে, ধারে বিক্রয় 5 লক্ষ টাকা। আমরা ডেবিটের ঘরে লিখবো 5 লক্ষ টাকা, আর ক্রেডিটের ঘরে লিখবো 5 লক্ষ টাকা। আর তোমরা এখানে ব্যাখ্যাটা দিয়ে দিবা, ধারে বিক্রয় অন্তর্ভুক্ত করা হলো। 2 নম্বর জাবেদাটা কি, প্রাপ্য হিসাব আদায় হলো 2,50,000 টাকা। প্রাপ্য হিসাব যদি আদায় হয় তাহলে সেটা জাবেদাটা কি হবে, প্রাপ্য হিসাব আদায় হওয়া মানে কি, প্রাপ্য হিসাব আদায় হওয়া মানে নগদ টাকা আমার কাছে চলে এসেছে, নগদান হিসাব ডেবিট। আর প্রাপ্য হিসাব মানে দেনাদান আমার কাছ থেকে কমে গিয়েছে, তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে যাবে। তো এটা জাবেদা কি হবে, প্রাপ্য হিসাব আদায় হলো 2,50,000 টাকা। এটার জাবেদা হবে হচ্ছে নগদান হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ক্রেডিট 2,50,000 টাকা। 2,50,000 টাকা। তোমরা এটা হচ্ছে এটা দিয়ে দিবা ব্যাখ্যা, যে প্রাপ্য হিসাব আদায় হলো, ব্যাখ্যাতে দিবা। 3 নম্বরে বলছে অনাদায়ী পাওনা অবলোপন করা হলো 8,000 টাকা। অনাদায়ী পাওনা অবলোপন করা হলো, এটার জন্য আমরা জানি 2টা জাবেদা দিতে হয়, কিন্তু এখানে যেহেতু একটা এন্ট্রি আছে শুধু অনাদায়ী পাওনা, সো আমরা একটা এন্ট্রিরই জাবেদা দিব। যদি 2টা থাকতো তাহলে 2টার আমরা জাবেদা করতাম। অনাদায়ী পাওনা অবলোপন করা হলো, এটার জাবেদা কি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা তো আমরা শিখেছি জাবেদা যখন করে দিয়েছিলাম। তো অনাদায়ী পাওনা অবলোপন করা হলো 8,000 টাকা, এটা জাবেদা আমরা লিখবো। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ক্রেডিট কত টাকা, 8,000 টাকা। এই যে 8,000 টাকা ডেবিট পাশে, আরেকটা ক্রেডিট পাশে। আরো একটা এন্ট্রি আছে, সেই এন্ট্রি গুলো কি কি, আরেকটা বলছে পূর্বে অবলোপনকৃত, ইতপূর্বে অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায় হলো 5,000 টাকা। আমরা নিয়মে শিখিয়ে দিয়েছি, যদি ইতপূর্বে অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায় হয় তার জন্য 2টা জাবেদা দিতে হয়। সেই 2টা জাবেদা কি কি, প্রথম যে জাবেদাটা সেটা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। দ্বিতীয় যে জাবেদাটা সেটা হচ্ছে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ কি, অনাদায়ী পাওনা অবলোপনকৃত যেটা সেটা আমার কি হয়েছে, আদায় হয়েছে। আমি তো অনাদায়ী পাওনাটা আমার পাওয়ার কথা ছিল না, আমি অনাদায়ী পাওনাটা পেয়েছি, তার মানে কি নগদ টাকা আমার কাছে চলে এসেছে। তাহলে যে নগদান হিসাব ডেবিট, আর দেনাদার কমে গিয়েছে, দেনাদার হিসাব ক্রেডিট। সো আমি এখানে 2টা জাবেদা আমাকে দিতে হবে।
এক নম্বর যে জাবেদাটা সেটা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট কত টাকা? 5,000 টাকা। এটারই আরো একটা জাবেদা দিতে হবে, সেটা হচ্ছে কি নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা আমি এখানে পেয়েছি কত? 5,000 টাকা। 5,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা ইচ্ছা করলে এটা যোগ করে দিতে পারো, আবার এভাবে রেখে দিলেও পারো। সো আমরা যোগ করে দিই। এখানে আছে 5 লাখ, এখানে আছে হচ্ছে 2,50,000, 7,50,000, 7,68,000 টাকা। যোগ করলে কত হয়? 7,68,000 টাকা হয়। আশা করি তোমরা ক আর খ বুঝতে পেরেছ। 2021 সালের 31 ডিসেম্বর তারিখের নগদ আদায় মূল্য নিরূপণ কিভাবে করতে হয় আমরা শিখিয়ে দিয়েছি, আর চারটা লেনদেনের জাবেদা কিভাবে করতে হয় সেটা আমরা শিখিয়ে দিয়েছি। আর আমরা জাবেদার রুলস তো তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করেছি। এখন আমরা গ নাম্বারটা সলভ করব। গ নাম্বারে বলেছে প্রাপ্য হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করো। 2022 সালের 31 ডিসেম্বর তারিখের জের নির্ণয় করো। আমরা প্রাপ্য হিসাব আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের একটা ছোট নোট তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, যে প্রাপ্য হিসাব আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব যখন আমরা খতিয়ানে করব তখন এটার যে টাকাটা থাকবে সেটাকে আমরা ব্যালেন্স বিডি লিখবো। সেটাকে কি লিখবো? ব্যালেন্স বিডি। জের নির্ণয় করার সময় যেটা লিখবো ব্যালেন্স বিডি। আর যখন খতিয়ানটা করবা, জের মানে খতিয়ান, যখন খতিয়ানটা করবা তখন অবশ্যই তোমরা জাবেদাটার ওয়ার্কিং করে নেবা। আর তোমরা যদি প্র্যাকটিস করতে করতে ভালো পারো তাহলে ওয়ার্কিং না করলেও হবে, কারণ একটু সময়ের ব্যাপার আছে। আমি এখানে তোমাদের এটা ইরেজ করে দিচ্ছি। আমি এখানে করে দিচ্ছি। প্রথমে তারা বলছে প্রাপ্য হিসাব। প্রথমে কি বলছে? প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাবে আমি চলমান জের ছকে করছি। চলমান জের ছকে প্রাপ্য হিসাব কিভাবে নির্ণয় করতে হয়? প্রথমে হচ্ছে তারিখ, তারপরে হিসাবের শিরোনাম বা বিবরণ, তারপরে হচ্ছে খতিয়ান জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত হচ্ছে কি ডেবিট জের, ক্রেডিট জের। আশা করি তোমরা এই ছকটা তো তোমরা সবাই পারো। এখানে আমরা লিখে দিলাম তারিখ, তারপরে হচ্ছে বিবরণ, তারপরে হচ্ছে খতিয়ান জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর উদ্বৃত্ত হচ্ছে ডেবিট জের, ক্রেডিট জের। আমাদের প্রাপ্য হিসাব নির্ণয় করতে বলেছিল গ নম্বর প্রশ্নে। তো প্রাপ্য হিসাব আমি কিভাবে নির্ণয় করব? প্রাপ্য হিসাব নির্ণয় করতে হবে, প্রাপ্য হিসাবে যে 2 লক্ষ টাকা আছে 2021 সালের 31 ডিসেম্বর, 2021 ডিসেম্বর 31, আমরা বলছিলাম যে প্রাপ্য হিসাব যে টাকাটা থাকবে খতিয়ান করার সময় সেটাকে জের হিসেবে ব্যালেন্স বিডি লিখতে হবে। আমরা এখানে কি লিখবো? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত টাকার? প্রাপ্য হিসাব ডেবিট 2 লক্ষ টাকা, আমরা ডেবিট জেরে লিখবো হচ্ছে 2 লক্ষ টাকা। এখন আমরা একটু জাবেদাতে যাব। জাবেদাতে গিয়ে দেখবো প্রাপ্য হিসাব কোথায় আছে। যেখানে যেখানে প্রাপ্য হিসাব আছে আমরা সেটা নিব। প্রাপ্য হিসাব এর বিপরীত হচ্ছে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব যেহেতু আছে আমরা বিক্রয় হিসাব লিখব। এখানে লিখবা জানুয়ারির 1, 2022 বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব কি বলতো দেখি? বিক্রয় হিসাব এখানে আছে ক্রেডিট, আমাদেরকে কি করতে হবে? ডেবিট করতে হবে। কত টাকা? 5 লক্ষ টাকা। আমরা ডেবিটের ঘরে লিখবো 5 লক্ষ টাকা। এখন একটা জিনিস দেখো, এখানে ডেবিট জেরে আছে 2 লক্ষ টাকা আর ডেবিট টাকা আছে 5 লক্ষ টাকা। ডেবিট জের আর ডেবিট, ডেবিট আর ডেবিট যদি মিলে যায় তাহলে আমরা যোগ করব, আর বিপরীত হলে আমরা বিয়োগ করে দিব। 2 লক্ষ আর 5 লক্ষ যদি আমরা যোগ করে দিই তাহলে হয় 7 লক্ষ টাকা। ডেবিট জের কত টাকা হবে? 7 লক্ষ টাকা হবে। এখন আমরা দেখি তো প্রাপ্য হিসাব আর কোথায় আছে। আমরা ডিসেম্বর 31 তারিখে দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব এর বিপরীত হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাবটা কি আছে এখানে?
ডেবিট আছে, আমরা এটা ক্রেডিট পাশে লিখবো। নগদান হিসাবটা কোথায় আছে? ডেবিটে আছে। ডেবিট থাকলে আমরা কোথায় লিখবো? ক্রেডিট পাশে। আমরা লিখবো নগদান হিসাব। নগদান হিসাব, নগদান হিসাব কত টাকা আছে? 2,50,000। টাকাটা হচ্ছে ডেবিটে, আমরা লিখবো ক্রেডিটে 2,50,000 টাকা। এখন দেখো 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা হচ্ছে ডেবিট জের, আর 2,50,000 টাকা হচ্ছে ক্রেডিট জের। আমরা জানি ডেবিট আর ক্রেডিট যদি হয় তাহলে সেটা বিয়োগ করতে হয়। ডেবিট আর ক্রেডিটে কি করতে হয়? বিয়োগ করতে হয়। 2,50,000 টাকা থেকে আমরা 7 লক্ষ টাকা থেকে 2,50,000 টাকা মাইনাস করে দেব। মাইনাস করলে কত থাকে? 4,50,000 টাকা থাকে। 4,50,000 টাকা। আর যেহেতু ডেবিট টাকাটা বড়, তার জন্য ডেবিট জেরে টাকাটা লিখতে হবে। আর ক্রেডিট জের যদি বড় হয়, ক্রেডিট টাকা যদি বড় হয়, তো আমরা ক্রেডিট জেরে টাকাটা লিখতাম। এখন আমরা দেখি তো প্রাপ্য হিসাব আছে। প্রাপ্য হিসাবের বিপরীতে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব আছে। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, আমরা ক্রেডিট পাশে টাকা লিখব। অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা আছে? 8,000 টাকা। ডেবিট পাশ, আমরা এটাকে লিখবো ক্রেডিট পাশ 8,000 টাকা। তাহলে 4,50,000 টাকা, আর এখানে আছে 8,000 টাকা। ডেবিট জেরে আছে 4,50,000, ক্রেডিট টাকা আছে 8,000। 4,50,000 থেকে 8,000 টাকা বিয়োগ করে দিলে হয় 4,42,000 টাকা। 4,42,000 টাকা। এখন আমরা দেখতে প্রাপ্য হিসাব আর কোথায় আছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে এখানে আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের বিপরীত হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবকে ক্রেডিট, তাহলে আমাকে কোথায় লিখতে হবে? ডেবিটের ঘরে টাকা লিখতে হবে। আমরা আবারও লিখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা ক্রেডিট পাশে টাকা আছে। যেহেতু ক্রেডিট পাশে টাকা আছে, আমরা ডেবিটের ঘরে টাকা লিখবো। কত টাকা? 5,000 টাকা। এখন দেখো তো ডেবিট জের আর ডেবিট টাকা, ডেবিট আর ডেবিট যদি মিলে যায়, আমরা বলছি যোগ করতে হবে। তাহলে 4,42,000 থেকে 5,000 যোগ করে দিলে 4,47,000 টাকা হয়। এখন আমরা আরেকটা জিনিস দেখি তো, আবারও প্রাপ্য হিসাব আছে। প্রাপ্য হিসাবের বিপরীত হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাব ডেবিট, আমরা ক্রেডিটের ঘরে টাকা লিখবো। নগদান হিসাব, নগদান হিসাব কত টাকা? নগদান হিসাব 5,000 টাকা। তাহলে আমরা এটা কি? নগদান হিসাব ডেবিট, কোথায় টাকাটা লিখবো? ক্রেডিটের ঘরে 5,000 লিখবো। এখন ডেবিট আর ক্রেডিটে বিয়োগ করতে হয়। 4,47,000 থেকে 5,000 টাকা বিয়োগ করে দিলে হয় 4,42,000 টাকা। যেহেতু ডেবিট জের বড়, আমাকে ডেবিট জের এই টাকাটা লিখতে হবে। প্রাপ্য হিসাব যাবে যাতে আর কোথাও নাই, সো আমাকে লেখার দরকার নাই। এখানে যে টাকাটা আমরা পাইছি সেটাই হচ্ছে চলমান জের ছকের প্রাপ্য হিসাব। আশা করি তোমরা প্রাপ্য হিসাব কিভাবে বের করতে হয় সেটা বুঝতে পেরেছ। এখন আমরা যে তোমাদের আরেকটা জের করাবো, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা তোমাদের শিখাবো। এটা আমি ইরেজ করে দিচ্ছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কোনো প্রবলেম নেই। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবটা চলমান জের ছকে করব। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব আমরা এখন একটু জাবেদাতে চলে যাই। আমরা জাবেদাতে গিয়ে দেখি যে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব জাবেদাতে কোথায় আছে। আমরা এখানে দেখলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব নেই, এই জাবেদাতেও নাই, ঠিক এখানে আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। এটা করার আগে আমাদেরকে প্রথমে দেখতে হবে আমার প্রশ্নে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব কোথায় আছে। প্রশ্নে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল 12,000 টাকা। এই 12,000 টাকা আমরা বলেছিলাম যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে অবশ্যই সেটাকে কি করতে হবে? জের করতে হবে। ব্যালেন্স বিডি লিখে আমরা প্রথমে লিখি 2021 ডিসেম্বর 31 ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত টাকা? 12,000 টাকা। এটা ক্রেডিট পাশে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতির টাকাটা জেলে কোথায় হবে? ক্রেডিট পাশে হবে। আমরা ব্যালেন্স বিডি কত টাকা লিখছি? 12,000 টাকা। কারণ অনাদায়ী পাওনা সঞ্চিতি বললে এটার জের হিসেবে প্রথমে ব্যালেন্স বিডি 12,000 টাকা, এর জের টাকাটা আগে লিখে নিতে হবে। তারপর আমরা জাবেদাতে চলে আসবো।
জাবেদাতে আমরা দেখতে পাচ্ছি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব এর বিপরীত হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবটা কি ক্রেডিট, তাহলে এখানে ডেবিট পাশে টাকা হবে। আমরা লিখি প্রাপ্য হিসাব, আমরা কি লিখব? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কত টাকা? ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা কি আছে? ক্রেডিট পাশে, তাহলে কোথায় টাকাটা হবে? ডেবিট পাশে টাকাটা হবে। আমরা ডেবিট পাশে টাকাটা লিখলাম। এখন জের আছে ১২,০০০ টাকা আর ডেবিট পাশে টাকা আছে ৮,০০০ টাকা। ক্রেডিট জের এবং ডেবিট টাকা বিপরীত যেহেতু হয়েছে তার জন্য এটাকে বিয়োগ করে দিতে হবে। ডেবিট আর ক্রেডিটে বিয়োগ হয়। ১২,০০০ থেকে ৮,০০০ টাকা মাইনাস করে দিলে কত থাকে? ৪,০০০ টাকা। যেহেতু ক্রেডিটের টাকা বড়, ক্রেডিট জেরের টাকা বড়, সো আমাকে ক্রেডিট জেরে ৪,০০০ টাকা লিখতে হবে। এখন আমরা দেখি তো অনাদায়ী পাওনা সঞ্চিতি আর কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি অনাদায়ী পাওনা সঞ্চিতি এর বিপরীত হচ্ছে প্রাপ্য হিসাব, আবারও আছে। প্রাপ্য হিসাবটা কি এখানে ডেবিট, তাহলে আমাকে এখানে প্রাপ্য হিসাব ক্রেডিটের গড়ে টাকা লিখতে হবে। আমরা এখানে লিখব প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কত টাকা? ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা কি ডেবিট, আমাকে এখানে কোথায় টাকা লিখতে হবে? ক্রেডিটে। এখন আমরা একটা জিনিস জানি, ক্রেডিট আর ক্রেডিট যদি মিলে যায় যোগ করতে হয়, তাহলে ৪,০০০ আর ৫,০০০ যদি যোগ করি, ক্রেডিট জেরে টাকা হবে ৯,০০০। ক্রেডিট জেরে কত টাকা হবে? ৯,০০০। এখন আমরা দেখি তো আরো অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে কিনা। আমরা এই অঙ্কে দেখতে পেলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি আর নেই। যেহেতু এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি আর নেই, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা ক, খ, গ এই তিনটা কোশ্চেন খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা ৩ নাম্বার সিকিউটা তোমাদের কমপ্লিট করাবো। তোমাদের ৩ নাম্বার এই সিকিউটা কমপ্লিট করে দেব। এই ৩ নাম্বার সিকিউটা খুব খুব ইম্পর্টেন্ট, তার জন্য উপর আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রেখেছি। এই সিকিউটা তুমি যদি সম্পূর্ণটা ধৈর্য ধরে কমপ্লিট করো, আমার এই ক্লাসটা দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, এই একটা সিকিউ তুমি যদি খুব ভালো করে কমপ্লিট করো, বুঝে, তাহলে এই প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণে তোমার আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। একটা ভালো করে তুমি যদি বুঝতে পারো, তাহলে তোমার পুরো অধ্যায়টা কভার হয়ে যাবে। এটা এমন একটা অঙ্ক, এটাকে সাজিয়ে রাখছি এভাবে। এটা এমন একটা ম্যাথ, এই একটা সিকিউ তুমি যদি কমপ্লিট করো, তাহলে তোমার এই অধ্যায় সম্পূর্ণটা কভার হয়ে যাবে। আর আমরা বিগত তোমার রোল শিখাইছি, বেসিক শিখিয়েছি, 2টা সিকিউ তোমাদের করে দিয়েছি। তোমরা অনেকটাই মানে বিল্ড আপ করে নিয়েছো নিজেদেরকে। এখন তুমি এই ৩ নাম্বার সৃজনশীলটা যদি আরো একটু ভালো করে বুঝো, তাহলে তোমার এই অধ্যায় থেকে 10 মার্কস তোমাকে কেউ আর ঠেকাতে পারবে না। তুমি একদম 10 মার্ক নিশ্চিত পেয়ে যাবে। জাস্ট মনোযোগ দিয়ে তুমি এই ক্লাসটা দেখো। আমি তোমাদের প্রশ্নটা একবার পড়িয়ে দিচ্ছি। এতক্ষণ আমরা সিকিউ 1, সিকিউ 2-তে একটা বছরের হিসাব দ্বারা তোমাদেরকে অঙ্ক শিখিয়েছি, কিন্তু এখানে তোমাদের বছর আছে 2টা, একটা 26 সাল আর একটা 27 সাল। আমি এখন প্রশ্নটা পড়িয়ে দিচ্ছি। এখানে বলেছে নিম্ন বর্ণিত তথ্যাবলী রোমা এন্টারপ্রাইজের হিসাব হতে নেওয়া হয়েছে 31 ডিসেম্বর 2026, 31 ডিসেম্বর 2027, 2টা সাল। অনাদায়ী পাওনা সঞ্চিতি এখানে বলা আছে 1/1/26, মানে এটা বছরের শুরুতে 12,000 টাকা আছে, কিন্তু 31 ডিসেম্বর 2027 তোমার কোনো টাকা নেই। তারপরে দেখো এখানে বলছে লিখিত অনাদায়ী পাওনা, এখানে আছে 6,000 টাকা, 27 সালে কোনো টাকা নেই। অলিখিত অনাদায়ী পাওনা এখানে আছে 10,000, 26 সালে 10,500 টাকা, 27 সালে 5,400 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে এখানে 2.5% আর এখানে হচ্ছে 5%। প্রাপ্য হিসাব 2,26,500, 1,55,400 টাকা। আমরা এখানে দেখতে পেলাম অনাদায়ী পাওনা আছে 2টা, আমরা এটা পরে আলোচনা করব। ক নম্বরে তোমাকে নির্ণয় কি করতে বলছে? অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলেছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। গ নম্বরে বলেছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ও অনাদায়ী পাওনা হিসাব করো। আর ঘ নম্বরে বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। দেখছো একটা ম্যাথের মধ্যে তোমাদের সবগুলা আমি এখানে দিয়ে রেখেছি। এখানে তুমি অনাদায়ী পাওনা খরচ কিভাবে নির্ণয় করতে শিখতে পারবা, জাবেদা কিভাবে নির্ণয় করতে শিখতে পারবা,
অনাদায়ী পাওনা সঞ্চিত, অনাদায়ী পাওনা হিসাব মানে খতিয়ানটা চাইছে সেটাও দিয়ে রেখেছি, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী দিয়ে রেখেছি। একটা ম্যাথের মধ্যে সবগুলো ইনফরমেশন এখানে আছে। আমরা তো বিগত ক্লাসগুলোতে অনেক কিছু শিখিয়েছি। এখন আমরা তোমাকে এইটা খুব ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, দেখবো পানির মতো সহজ হয়ে গেছে। এখন অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করতে বলছে। আমরা কিন্তু সূত্রে তোমাদের শিখিয়েছিলাম বিস্তারিত আলোচনা করে। অনাদায়ী পাওনা খরচের টোটাল 4টা বিষয় এখানে ইনক্লুড হয়। কি কি? 4টা বিষয়। অনাদায়ী পাওনা মানে পুরাতনটা, অনাদায়ী পাওনার সাথে কি করতে হয়? যোগ নতুন অনাদায়ী পাওনা 2। 3 নম্বরে কি? যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। 4 নম্বরে কি? বাদ যাবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই 4টা জিনিস যোগ বিয়োগ করার পরে যে টাকাটা আসবে সেটাই অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। এখন আমাকে প্রথমে আমাকে পুরাতন অনাদায়ী পাওনা কোথায় আছে সেটা দেখতে হবে। আমরা তোমাদের বলেছিলাম যদি প্রশ্নে 2টি অনাদায়ী পাওনা থাকে, প্রথম যেটা হবে সেটা পুরাতন, দ্বিতীয় যেটা হবে সেটা নতুন। এখানে দেখো এই যে অনাদায়ী পাওনা, পরবর্তীতে আবারও আছে অনাদায়ী পাওনা। তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে পুরাতন, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে নতুন। এখন আরেকটা জিনিস, আরেকটা টেকনিক তোমরা মনে রাখবা, যদি প্রথম দ্বিতীয় মনে না থাকে, এখানে দেখো অনাদায়ী পাওনার আগে লেখা আছে লিখিত। যদি অনাদায়ী পাওনার আগে লিখিত বলা থাকে তাহলে সেটাকে আমরা পুরাতন ধরে নিব, আর অনাদায়ী পাওনার আগে যদি অলিখিতটা বলা থাকে তাহলে সেটা আমরা নতুন ধরে নিব। এটা কিন্তু আমরা বেসিক যখন আলোচনা করেছি বিস্তারিত আলোচনা করে দিয়েছিলাম। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি 2.5% and 5% তোমাকে বের করতে হবে। তো 2.5% and 5% কিভাবে বের করতে হয় সেটাও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপরে আমরা এই অঙ্কে তোমাকে দেখিয়ে দেব। অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাকে প্রথমে কোনটা নিতে হবে? লিখিত অনাদায়ী পাওনা, কারণ পুরাতনটা আমাকে আগে লিখতে হবে। আমি এখানে লিখব লিখিত অনাদায়ী পাওনা। লিখিত অনাদায়ী পাওনা, লিখিত অনাদায়ী পাওনা 2026 সালে টাকা আছে 6000, তাহলে আমি 26 করে 6000 টাকা লিখব। তারপরে কি বলছিলাম তোমাদেরকে? যোগ করতে হবে নতুন অনাদায়ী পাওনা। তাহলে অলিখিত অনাদায়ী পাওনা, এটা নতুন। নতুন অনাদায়ী পাওনা কত আছে? 10,500 টাকা। আমি এখানে লিখব যোগ নতুন অনাদায়ী পাওনা, যোগ নতুন অনাদায়ী পাওনা, যোগ নতুন অনাদায়ী পাওনা কত? 10,500 টাকা। আমি এখানে লিখব 10,500 টাকা। আর লিখিত অনাদায়ী পাওনা দেখো এই 27-এ কোনো টাকা নাই, আর তার জন্য আমি এখানে কোনো টাকা লিখি নাই। কিন্তু নতুন অনাদায়ী পাওনা মানে অলিখিত অনাদায়ী পাওনা 26-এও আছে, 27-এও আছে। 27 হলো 5,400 টাকা। আমি এখানে 5,400 টাকা লিখবো। এখানে 2টাকে আমি যোগ করে দেব। এই 2টাকে যোগ করলে হয় 16,500 টাকা, আর এখানে হয় 5,400 টাকা। তাহলে আমরা অনাদায়ী পাওনার সাথে যোগ নতুন অনাদায়ী পাওনাটা যোগ করেছি। এখন আমাকে কি করতে হবে? যোগ করতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, কিন্তু এখানে তো আর টাকার অ্যামাউন্টটা দেওয়া নেই। যেহেতু টাকার অ্যামাউন্টটা দেওয়া নেই, আমাকে এটা বের করে নিতে হবে। আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সবসময় প্রাপ্য হিসাবের উপর আমরা বের করি। প্রাপ্য হিসাব সাথে যদি কোনো কিছু যোগ হয় যোগ করব, যদি বিয়োগ হয় বিয়োগ করব। যোগ এবং বিয়োগ করার পরে যে টাকাটা হবে সেই টাকার উপরে হচ্ছে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবটা করব। এখন আমরা দেখি তো এখানে প্রাপ্য হিসাব আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব 26 সালে আছে 2,26,500 টাকা, আর 27 সালে আছে 1,55,400 টাকা। তা আমি এখানে প্রাপ্য হিসাবটা লিখি প্রথমে। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কত টাকা? 26 সালে আমি পেয়েছি 2,26,500 টাকা। এই আমরা জানি প্রাপ্য হিসাবের সাথে বাদ যায় হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। বাদ কি যাবে? নতুন অনাদায়ী পাওনা। এখানে দেখো তো নতুন অনাদায়ী পাওনা কত টাকা আছে। এই যে এটা হলো নতুন অনাদায়ী পাওনা 10,500 টাকা। আমি এখানে লিখি 10,500 টাকা। তাহলে 2,26,500 থেকে যদি 10,500 চলে যায় তাহলে থাকে 2,16,000 টাকা। 2,16,000 টাকা। এখানে আমরা বাদ দেব নতুন
অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনাটা বাদ যায় প্রাপ্য হিসাব থেকে। এখানে আর কোনো কিছু নেই বাদ দেওয়ার মতো প্রাপ্য হিসাবের সাথে, তার জন্য আমরা আর কোনো কিছু বাদ দেইনি। এখন এই যে অবশিষ্ট এই যে প্রাপ্য হিসাব 2,16,000 টাকা না, অবশিষ্ট যে প্রাপ্য হিসাব 2,16,000 টাকা আছে, সেটার উপরে তোমাকে 2.5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। তাহলে আমার অবশিষ্ট প্রাপ্য হিসাবটা কত? অবশিষ্ট প্রাপ্য হিসাব হচ্ছে আমার 2,16,000 টাকা। এই 2,16,000 টাকার উপরে আমি কি করব? 2.5% ধরবো। 2.5% যদি আমি ধরি, 2,16,000-এর 2.5% হইতেছে 5,400 টাকা। কত টাকা? 5,400 টাকা। এই যে 5,400 টাকা আমরা পেয়েছি, এই 5,400 টাকাই হচ্ছে তোমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা 26 সালে এটা বের করলাম। কত টাকা পেয়েছি? 5,400 টাকা। তাহলে এখান থেকে আমরা বাদ দিয়ে দেই, এখান থেকে বাদ দিয়ে দিব আমরা কত টাকা? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,400 টাকা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,400 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা তো 2026 সালে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করেছি। 2027 সালে টাকাটা আমাদের বের করতে হবে না, আমরা চলে যাই 2027 সালে। 2027 সালে আমরা দেখতে পেলাম প্রাপ্য হিসাব আছে 1,55,400 টাকা। আমরা এখানে 2027 সালের ক্যালকুলেশনটা করবো। 1,55,400 টাকা প্রাপ্য হিসাব। এটার থেকে বাদ দিতে হবে নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা কত টাকা আছে? 5,400 টাকা। তাহলে আমরা এখান থেকে 5,400 টাকা বাদ দিয়ে দিব। তাহলে 1,55,400 থেকে 5,400 বাদ দিয়ে দিলে থাকছে 1,50,000 টাকা। এই যে 1,50,000 টাকা, এটা হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসাব। এই অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 1,50,000 টাকার উপর আমাকে 5% ধরতে হবে। 5% ধরলে 1,50,000-এর 5% হচ্ছে 7,500 টাকা। কত টাকা? 7,500 টাকা। এই 7,500 টাকা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে 2026 সাল এবং 2027 সালের অনাদায়ী পাওনা সঞ্চিতিটা আমরা পেয়ে গিয়েছি 7,500 টাকা। এখন তাহলে আমরা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,400 এবং 7,500 যোগ করে কত পেয়েছি? 21,900 টাকা। আর এখানে পেয়েছি 12,900 টাকা। আমরা জানি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বিয়োগ করে দিতে হয়। দেখি তো এখানে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কোথায় আছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি এই যে দেখো 1/1/2026 যেটা বছরের শুরুতে থাকে, সেটাই হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 26 সালে আছে 12,000 টাকা। আমি এখানে লিখবো বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 26 সালে আছে কত টাকা? 12,000 টাকা। আমি এখানে কত টাকা লিখবো? 12,000 টাকা আমি এখানে মাইনাস করব। এখন দেখো তো, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 26 সালে আছে, কিন্তু 27 সালে তো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা নেই। এখন আমি কি করব? আমরা এখন উপরে চলে যাব একটু। দেখো, আমি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,400 টাকা 26 সালে বের করেছি, আর 27 সালে বের করেছিলাম 7,500 টাকা। আমরা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 26 সালে যেটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল, পরবর্তী বছরে সেটা পুরাতন হয়ে যাবে। তাহলে 5,400 টাকা এটা 26 সালে ছিল নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেটা পরবর্তী বছরে সেটা কি হয়ে যাবে? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হয়ে যাবে। এই 5,400 টাকা আমরা এখানে 27 সালে এসে কি করে দিব? বিয়োগ করে দিব। এখন
এই দুইটা বিয়োগ করব, এই দুইটা বিয়োগ করব, বিয়োগ করে যে রেজাল্টটা হবে সেটাই হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। আমরা 21,900 থেকে 12,000 টাকা বিয়োগ করে দেই, কত হয়? 9,900 টাকা। কত টাকা হয়? 9,000। আর এখানে বিয়োগ করলে কত হয়? 7,500 টাকা। এই টাকাটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ। এই টাকাটার নাম হচ্ছে কি? অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। তাহলে দেখছো, আমি তোমাদেরকে বলেছিলাম না যে অনাদায়ী পাওনা খরচের টোটাল জিনিস আছে কয়টা? 4টা। এই যে দেখো, 1 2 3 4 আসছে 4টা। এই 4টার যোগ বিয়োগের মাধ্যমে আমরা অনাদায়ী পাওনা খরচের পরিমাণটা নির্ণয় করে ফেলেছি। আশা করি তোমাদের ক নম্বরে আর কোনো ধরনের কোনো প্রবলেম নেই। এখন আমরা খ নম্বর প্রয়োজনীয় জাবেদা কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদের শিখিয়ে দেব। এখানে বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। 2026 সাল এবং 2027 সালেরটা দেওয়া আছে। এখানে লিখিত অনাদায়ী পাওনা, আমরা আগে 2026 সালেরটা করব। লিখিত অনাদায়ী পাওনা, আমরা জানি লিখিত কথাটা বলা থাকলে সেটা হয় পুরাতন, আর অলিখিত কথাটা বলা থাকলে সেটা হয় নতুন। আমরা তোমাদের যখন জাবেদার বেসিক পড়িয়েছি তখন তোমাদের শিখিয়েছি নতুন অনাদায়ী পাওনার জন্য একটা জাবেদা, পুরাতন অনাদায়ী পাওনার জন্য একটা জাবেদা হবে। তো এখানে আছে লিখিত অনাদায়ী পাওনা। তাহলে লিখিত অনাদায়ী পাওনাটা কি? লিখিত অনাদায়ী পাওনাটা বলতো এটা কি? এটা হচ্ছে পুরাতন। তো আমি লিখি 2026 সাল। লিখিত অনাদায়ী পাওনার জাবেদাটা কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ক্রেডিট কত টাকা? টাকা হচ্ছে এই যে 2026 সাল 6,000 টাকা। ডেবিট পাশে 6,000 হবে আর ক্রেডিট পাশে 6,000 টাকা হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আর ব্যাখ্যা তো তোমরা জানোই। অলিখিত অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। কত টাকা? 10,500 টাকা। অলিখিত অনাদায়ী পাওনার জাবেদাটা কি? সেম। পুরাতন অনাদায়ী পাওনার জন্য যে জাবেদাটা, নতুন অনাদায়ী পাওনার জন্য সেম জাবেদাটা, খালি টাকাটা ভিন্ন হবে। তা এটার জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ক্রেডিট কত টাকা? এই যে 10,500 টাকা। ডেবিট পাশে 10,500, ক্রেডিট পাশে 10,500 টাকা। এখন আমরা দেখি তার কি কি জাবেদা যায়। এখন আমরা দেখলাম অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব, এটারও জাবেদা হবে না। প্রাপ্য হিসাব, এটারও জাবেদা হবে না। তারপরে আমরা বলেছিলাম যে অনাদায়ী পাওনা খরচ, অনাদায়ী পাওনা খরচ এটার জাবেদা হবে। অনাদায়ী পাওনা খরচের জাবেদা কয়টা? 2টা হয়। আমরা অনাদায়ী পাওনা খরচ ক নম্বরে বিয়ে করেছিলাম? 2026 সালেরটাও 2027 সালেরটাও। এখন আমরা অনাদায়ী পাওনা খরচের তোমার জাবেদা গুলো করবো। অনাদায়ী পাওনা খরচের জাবেদা কয়টা? 2টা। কি কি বলো তো দেখি, সূত্রগুলো মনে আছে কিনা? আমরা শিখিয়েছিলাম অনাদায়ী পাওনা খরচ, অনাদায়ী পাওনা খরচ সবসময় ডেবিট হয়। তাহলে আমরা অনাদায়ী পাওনা খরচটাকে কি করে দেব? ডেবিট করে দেব। অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট। অনাদায়ী পাওনা খরচ হিসাব আমরা কি করব? ডেবিট করব। আর অনাদায়ী পাওনা সঞ্চিতিটা ক্রেডিট হয়ে যাবে। অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট কত টাকা? টাকা হচ্ছে এই যে দেখো, আমি এখানে লিখে রেখেছি অনাদায়ী পাওনা খরচ আমরা ক নম্বরে বের করেছিলাম 2026 সালে 9,900 টাকা। তো ডেবিট পাশে হবে 9,900 আর ক্রেডিট পাশে হবে 9,900 টাকা। 9,900 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনাদায়ী পাওনা খরচের জাবেদা কয়টা? 2টা। একটা অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট আর একটা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এখন অনাদায়ী পাওনা খরচ বন্ধের জন্য একটা জাবেদা আছে। সেই বন্ধের জাবেদাটা কি?
বন্ধের যে জাবেদাটা সেটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচটা তখন ক্রেডিট হয়ে যাবে। আয় সারাংশ হিসাব ডেবিট, ডেবিট হবে আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব ডেবিট, আর অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। টাকাটা কিন্তু সেম ৯৯০০ ৯৯০০ হবে। এটা গেল হলো ২০২৬ সালে। ২০২৬ সালে কি গেছে? অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট, আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। এই দুইটা জাবেদা আমরা দিয়েছি অনাদায়ী পাওনা খরচের জন্য। এই ২০২৬ সালে আমরা টোটাল 4টা জাবেদা পেয়েছি। আমরা বেসিকে তোমাদের পড়িয়েছিলাম যে 4টা জাবেদা তোমাকে মাস্ট বি দিতে হবে, ঠিক আছে? এটা বাধ্যতামূলক। যদি না থাকে, মনে করো পুরাতন অনাদায়ী নাই, তখন আমরা 3টাই করব। আমরা 2027 চলে যাই। 2027 দেখি তো কি কি এন্ট্রি আছে। লিখিত অনাদায়ী পাওনা 2026 ছিল, 2027 কিন্তু নেই। লিখিত অনাদায়ী পাওনা যেহেতু পুরাতন, সো 2027 সালে লিখিত অনাদায়ী পাওনার কোনো জাবেদা হবে না, যেটা 2026 সালে করেছিলাম। এখন অলিখিত অনাদায়ী পাওনার জাবেদা হবে ৫,৪০০ টাকা। অলিখিত অনাদায়ী পাওনার জাবেদাটাকে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, আর হচ্ছে কি প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কত টাকা? এই যে ৫,৪০০ টাকা, ৫,৪০০ টাকা। এখন আমরা দেখি তো আর কি জাবেদা হয়। আমরা এই অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, এটারও জাবেদা হবে না। প্রাপ্য হিসাব, এটারও জাবেদা হবে না। তাহলে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ, এটা জাবেদা হবে। অনাদায়ী পাওনা খরচের পরিমাণ আমরা ২০২৭ সালে ক্যালকুলেশন করে ক নম্বরে বের করেছিলাম ৭,৫০০ টাকা। আমরা এখন অনাদায়ী পাওনা খরচের জানি 2টা জাবেদা হবে। প্রথমটা কি? সেটা হচ্ছে যে আমরা এখানে লিখে রেখেছিলাম, এটাই আবার লিখবো। অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, আর হচ্ছে কি অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। আরেকটা জাবেদা কি ছিল? আয় সারাংশ হিসাব ডেবিট। 2টা জাবেদা হয়, আয় সারাংশ হিসাব ডেবিট, আর একটা কি অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। টাকা কোনটা হবে? এই যে ৭,৫০০, এই ৭,৫০০ টাকা হবে। আমরা এগুলা ক নাম্বারে বের করেছিলাম ৭,৫০০ টাকা। আশা করি তোমরা জাবেদাগুলো বুঝতে পেরেছো। এখানে জাবেদা হয়েছে কয়টা? 1 2 3। 26 সালে জাবেদা হয়েছে 4টা, 27 সালে জাবেদা হয়েছে 3টা। এখন কেন 4টা হয়েছে 26 সালে? কারণ 26 সালে লিখিত অনাদায়ী পাওনা মানে পুরাতন অনাদায়ী পাওনাটা ছিল, 27 সালে নেই। তার জন্য আমরা 27 সালে শুধু নতুন অনাদায়ী পাওনার জাবেদাটা লিখেছি। আশা করি তোমরা জাবেদাটা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ও অনাদায়ী পাওনা হিসাব করো। গ নম্বর অঙ্কটা তোমাদের এখন করাবো। পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা হিসাবটা প্রস্তুত করব। অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা খতিয়ানের সময় তোমাদের বলে দিয়েছিলাম যে অনাদায়ী পাওনা সঞ্চিতি করার সময় এটার যে যেটা থাকবে সেটা আমরা ব্যালেন্স বিডি করব। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা দেখলাম যে 2026 সালে কত টাকা আছে? 12,000 টাকা আছে। আমরা এটা 2026 সালে একটা করছি। 12,000 টাকা আছে না, এটাকে আমরা লিখবো ব্যালেন্স বিডি। ব্যালেন্স কে? বিডি। ব্যালেন্স বিডি কত টাকা? 12,000 টাকা। এটা ক্রেডিট জেরে হবে কত টাকা? 12,000 টাকা। এখন আমরা দেখি তো অনাদায়ী পাওনা সঞ্চিতি আর কোথায় আছে? জাবেদাতে চলে যাব। জাবেদায় আমরা দেখতে পাচ্ছি অনাদায়ী পাওনা সঞ্চিতির বিপরীত হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব ক্রেডিট, আমরা ডেবিটে লিখবো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কি? 6,000 টাকা। তাহলে ডেবিট পাশে কত টাকা হবে? 6,000 টাকা। ক্রেডিট জের আর হচ্ছে ডেবিট টাকা। ডেবিট আর ক্রেডিটে আমরা জানি মাইনাস হয়। 12,000 থেকে 6,000 মাইনাস করে দিলে কত টাকা থাকে? 6,000 টাকা। যেহেতু ক্রেডিট জেরটা বড়, সো ক্রেডিট জেরে টাকা হবে 6,000। আর এটা হবে ডিসেম্বর 31। এখন আবার দেখি তো অনাদায়ী পাওনা সঞ্চিতির বিপরীত আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব ক্রেডিট।
আবারও আমরা ডেবিট পাশে টাকা লিখবো। 31 তারিখ দিয়ে আমরা লিখবো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কত? প্রাপ্য হিসাব ক্রেডিট ডেবিটের করে 10,500 টাকা হবে। ডেবিটের করে কত? 10,500। এখন আবারও দেখো তো, ডেবিট টাকা 10,500, ক্রেডিট যে 6,000। 10,500 থেকে 6,000 টাকা মাইনাস করে দিলে থাকছে 4,500 টাকা। যেহেতু ডেবিট টাকাটা বড়, সো ডেবিট জের টাকা হবে 4,500। 4,500 টাকা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আবার দেখি আমরা জাবেদাতে অনাদায়ী পাওনা সঞ্চিত কোথায় আছে। অনাদায়ী পাওনা সঞ্চিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, এটার বিপরীত হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব। আমরা এখানে লিখবো অনাদায়ী পাওনা খরচ। অনাদায়ী পাওনা খরচ। অনাদায়ী পাওনা খরচ ডেবিট। ক্রেডিট পাশে হবে 9,900 টাকা। ক্রেডিট পাশে কত? 9,900 টাকা। এখন 4,500 টাকা আছে ডেবিট জেরে, ক্রেডিট টাকা আছে 9,900 টাকা। ডেবিট আর ক্রেডিটে বিয়োগ করতে হয়। আমরা 9,900 থেকে 4,500 বিয়োগ করে দিব। 9,900 থেকে 4,500 বিয়োগ করলে কত হয়? 5,400 টাকা হয়। 5,400 টাকা আমরা ডেবিট জেরে পেয়ে গিয়েছি। এখন দেখি তো 2026 সালে অনাদায়ী পাওনা সঞ্চিতি আরো আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি অনাদায়ী পাওনা খরচ আছে, সঞ্চিতি নেই। তাহলে 2026 সালের অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু কমপ্লিট। এখন আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি 2027 সালেরটা করব। এখন আমরা 2027 সালের অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কমপ্লিট করব। 2027 সালে অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা ডিসেম্বর 2026 সালে অনাদায়ী পাওনা সঞ্চিতি পেয়েছিলাম 5,400 টাকা। 2027 সালে সেটা হয়ে যাবে, আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 26 সালে ডিসেম্বরে 5,400 টাকা বের করেছিলাম। সেটা ডিসেম্বর 31, 2027 সালে সেটা ব্যালেন্স বিডি পুরাতন হয়ে যাবে। তো আমরা এখানে লিখবো 2027 ডিসেম্বর 31 ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত টাকা? 5,400 টাকা ক্রেডিট পাশে। কারণ এটা হচ্ছে 2026 সালের যে ব্যালেন্সটা ছিল সেটা পরবর্তী বছরে এসে ব্যালেন্স বিডি হয়ে গেছে, পুরাতন হয়ে গিয়েছে। এখন আমরা 2027 সালে দেখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি কত আছে। 2027 সালে আমরা দেখতে পাচ্ছি অনাদায়ী পাওনা সঞ্চিতি এর বিপরীত হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব ক্রেডিট। তো প্রাপ্য হিসাব যেহেতু ক্রেডিট, আমরা ডেবিট পাশে লিখবো প্রাপ্য হিসাবের টাকাটা। প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব 5,400 টাকা ক্রেডিট, ডেবিট পাশে হবে 5,400 টাকা। এখন ক্রেডিট যে আর ডেবিট টাকা, ডেবিট আর ক্রেডিট দুইটা যদি থাকে আমরা জানি বিপরীত হলে মাইনাস করে দিতে হয়। যেহেতু ক্রেডিট আর ডেবিট দুইটা বিপরীত, সো আমরা 5,400 থেকে 5,400 মাইনাস করে দেব। মাইনাস করলে আমাদের ব্যালেন্স থাকে না, জিরো। তারপরে আমরা দেখবো যে 2027 সালে অনাদায়ী পাওনা সঞ্চিতি আরো আছে কিনা। অনাদায়ী পাওনা সঞ্চিতি এর বিপরীত হচ্ছে অনাদায়ী পাওনা খরচ। অনাদায়ী পাওনা খরচ ডেবিট। তো আমরা এটা লিখবো অনাদায়ী পাওনা খরচ। অনাদায়ী পাওনা খরচ কত টাকা আছে? অনাদায়ী পাওনা খরচ আছে 7,500 টাকা। এটা ডেবিট টাকা, ক্রেডিট পাশে টাকাটা হবে 7,500 টাকা। ক্রেডিট টাকা আর জের হয়ে যাবে ক্রেডিট। এখন আমরা দেখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি আরো আছে কিনা 2027 সালে। আমরা দেখতে পাচ্ছি 2027 সালে অনাদায়ী পাওনা সঞ্চিতি আর কোনো টাকা নেই। যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতি আর কোনো টাকা নেই, তাহলে 2027 সালে অনাদায়ী পাওনা সঞ্চিতি 7,500 টাকা। এখন আমরা যে হিসাবটা করব সেটা হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব। অনাদায়ী পাওনা হিসাব আমরা দেখবো। এখন আমরা জাবেদাটা খেয়াল করব। জাবেদাটা খেয়াল করে আমরা দেখতে পাচ্ছি অনাদায়ী পাওনা হিসাব। আমরা দেখি তো 2026 সালে কি কি আছে। আমরা এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি দেখতে পাচ্ছি, এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এখানে আছে অনাদায়ী পাওনা খরচ হিসাব। যেহেতু অনাদায়ী পাওনা খরচ হিসাব আছে, সো এটার বিপরীত হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা ক্রেডিট পাশে দেখতে পাচ্ছি, সো এটা ডেবিট পাশে টাকাটা লিখবো। 2026 সালেরটা আমি করে দিচ্ছি তোমাদের।
তাহলে আমি কি লিখবো? ডিসেম্বর 31 অনাদায়ী পাওনা খরচের বিপরীত হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমি এখানে লিখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট আছে, আমাদের টাকা ৯,৯০০ হবে ডেবিট টাকায়। যেহেতু এটা ক্রেডিট আছে, আমাকে কোথায় লিখতে হবে? ডেবিট টাকায় লিখতে হবে ৯,৯০০ টাকা। ডেবিট টাকা আমার জেরো লিখতে হবে ডেবিট পাশে ৯,৯০০ টাকা। এখন আমরা দেখবো অনাদায়ী পাওনা হিসাব আর কোথায় আছে। অনাদায়ী পাওনা হিসাব আমরা দেখতে পাচ্ছি আছে এখানে আয় সারাংশ হিসাব। আয় সারাংশ হিসাব ডেবিট, আমরা ক্রেডিট পাশে টাকা লিখবো। আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাবটা কি? ডেবিট, সো ক্রেডিট পাশে টাকা হবে ৯,৯০০ টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি ডেবিট জের আর হচ্ছে ক্রেডিট টাকা। যেহেতু ডেবিট জের আর ক্রেডিট টাকা দুইটা বিপরীত টাকা, আমরা জানি ডেবিট আর ক্রেডিট থাকলে সেটা মাইনাস হয়ে যায়। তাহলে ৯,৯০০ থেকে ৯,৯০০ যদি আমরা মাইনাস করে দেই তাহলে ব্যালেন্স আর কিছু থাকে না। আমরা দেখি তো 2026 সালে আর অনাদায়ী পাওনা খরচ আছে কিনা। আমরা এখানে দেখতে পেলাম যে 2026 সালে অনাদায়ী পাওনা হিসাব আর নেই। আমি তাহলে 2027 সালে চলে যাই। আমি এখানে করে দিচ্ছি 2027 সালেরটা, তোমরা আলাদা বক্স করে নিও। 2027 সালে আমরা দেখি তো অনাদায়ী পাওনা হিসাব কত আছে। অনাদায়ী পাওনা খরচ আমরা দেখতে পেলাম এই যে এখানে আছে অনাদায়ী পাওনা খরচ। এটার বিপরীত হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। আমরা এখানে লিখলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি যেহেতু ক্রেডিট আছে, আমাকে ডেবিট পাশে ৭৫০০ টাকা লিখতে হবে। আমি ডেবিট পাশে লিখলাম ৭৫০০ টাকা। ডেবিট টাকা ডেবিট জের, ডেবিট জের লিখবো ৭৫০০ টাকা। এখন দেখি তো অনাদায়ী পাওনা খরচ আরেকটা আছে, এই যে অনাদায়ী পাওনা খরচ। এটার বিপরীত হচ্ছে কি? আয় সারাংশ হিসাব। আয় সারাংশ হিসাবটা কি? ডেবিট, সো আমি ক্রেডিট পাশে টাকা লিখবো। আমরা এখানে লিখবো আয় সারাংশ হিসাব। আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব ডেবিট, সো টাকাটা হবে ক্রেডিট পাশে। আমি এই যে ক্রেডিট পাশে ৭৫০০ লিখলাম। এখন আবারও সেম কাহিনী, ডেবিট জের আর ক্রেডিট টাকা দুইটা বিপরীত, সো মাইনাস হবে, ব্যালেন্স জিরো। এটাই হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব। আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব এবং অনাদায়ী পাওনা হিসাব, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা করাবো সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। বিশদ আয় বিবরণীতে কি কি আসে? আমরা জানি বিশদ আয় বিবরণীতে এই চ্যাপ্টারে পরিচালন ব্যয় আসবে। পরিচালন ব্যয়গুলো কি কি আমরা এখানে জানি। পরিচালন ব্যয় হইতেছে পুরাতন অনাদায়ী পাওনা, তার সাথে যা যা যোগ হবে যোগ করব, যা যা বিয়োগ হবে বিয়োগ করব। আমরা এগুলো বিস্তারিত বেসিক আলোচনা করেছি, তারপরে এখানে জাস্ট একটু হালকা আলোচনা করছি। আমরা জানি চারটা জিনিস তোমার এই বিশদ আয় ব্যয় বিবরণীর পরিচালন ব্যয় আসবে। কি কি? সেটা হচ্ছে এই যে পুরাতন অনাদায়ী পাওনা, এটার সাথে যোগ হবে তোমার নতুন অনাদায়ী পাওনা, যোগ হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাদ হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটাই হচ্ছে পরিচালন ব্যয় আসবে বিশদ আয় বিবরণীতে। এখন আমরা বিশদ আয় বিবরণীতে চলে যাই। আমরা বিশদ আয় বিবরণীতে দেখতে পাচ্ছি 2026 সালেরটা করবো এখন আমরা। তাহলে কি আসবে? পরিচালন ব্যয়। কি লিখবো আমরা এখানে? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আমরা জানি কি কি আসে। এই যে দেখো 2026 সালে লিখিত অনাদায়ী পাওনা আছে ৬,০০০ টাকা। লিখিত মানে কি? পুরাতন, সো আমি এখানে লিখবো অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কত টাকা? আমরা দেখতে পাচ্ছি অনাদায়ী পাওনা ৬,০০০ টাকা এখানে আছে। আমরা এই যে ৬,০০০ টাকা লিখলাম। এটার সাথে যোগ হবে নতুন অনাদায়ী পাওনা। যোগ হবে কি? নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা কত টাকা আছে? নতুন অনাদায়ী পাওনা আছে ১০,৫০০ টাকা। আমরা এই ১০,৫০০ টাকা এখানে যোগ করে দিব, তাহলে হয় ১৬,৫০০ টাকা। এখন এটার সাথে কি হবে? এই যে দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, মানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করতে হবে। যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা এখানে ক্যালকুলেট করে বের করেছিলাম ৫,৪০০ টাকা। কত টাকা? ৫,৪০০ টাকা। এখন ১৬,৫০০ সাথে
5,400 যোগ করলে হয় 21,900 টাকা। বাদ দিয়ে দিতে হবে কি, এখান থেকে বাদ দিতে হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা আছে? এই যে দেখো 2026 সালে 12,000 টাকা আছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা এখান থেকে 12,000 টাকা মাইনাস করে দেব। তাহলে 21,900 থেকে 12,000 টাকা মাইনাস করে দেই তো। 21,900 থেকে 12,000 টাকা মাইনাস 9,900 টাকা। এই যে 9,900 টাকা পেলাম না, এই 9,900 টাকায় হচ্ছে আমার বিশদ আয় ব্যয় বিবরণের পরিচালন ব্যয় 2026 সালের টাকাটা। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন বিশদ আয় বিবরণীর তোমার 2027 সালের আমরা পরিচালন ব্যয়টা বের করব। 2027 সালের পরিচালন ব্যয় 2027 সালে দেখি তো কি কি আছে। লিখিত অনাদায়ী পাওনা তো 2027 সালে নেই, সো আমরা এটা নিব না। আমরা অলিখিত অনাদায়ী পাওনা মানে নতুন অনাদায়ী পাওনা আছে কত, 5,400 টাকা, আমরা এটাই নিব। যে নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা কত টাকা আছে? নতুন অনাদায়ী পাওনা আমরা 2027 সালে 5,400 টাকা পেয়েছি। 5,400 এটার সাথে যোগ হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটার সাথে যোগ হবে। আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এখানে কত টাকা পেয়েছিলাম? 7,500 টাকা পেয়েছিলাম সম্ভবত। এই যে দেখো, না সরি, নতুন অনাদায়ী পাওনা তো আরেকটা আছে। নতুন অনাদায়ী পাওনা 5,400। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা কত টাকা পেয়েছিলাম ক্যালকুলেশন করে 5%-এ? আমরা ক্যালকুলেশন 7,500 টাকা পেয়েছিলাম। 7,500 টাকা পেয়েছিলাম। তাহলে 7 5 12 12,900 টাকা। এই যে অনাদায়ী পাওনা 5,400 টাকা, এটার সাথে যোগ করতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5%-এ আমরা 7,500 টাকা পেয়েছিলাম। তাহলে হচ্ছে 12,900 টাকা। এখন এখান থেকে আমার পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বাদ দিয়ে দিতে হবে। বাদ হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা তো 26 সালে শুধু আছে, 27 সালে তো নেই। কিন্তু আমরা এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 26 সালে 2.5% বের করে 5,400 টাকা পেয়েছিলাম। এইটাই পরবর্তী বছরে গিয়ে কি হয়ে যাবে? পুরাতন হয়ে যাবে। কত টাকা? 5,400 টাকা। সো এখান থেকে আমরা 5,400 টাকা এখান থেকে আমরা মাইনাস করে দিলাম। 12,900 থেকে 12,900 মাইনাস 5,400 7,500 টাকা হয়। এই 7,500 টাকা আমরা পেলাম। এখানে আর কিছু যোগ বিয়োগ করার নেই। এটাই হচ্ছে বিশদ আয় বিবরণীর 2026 সালের পরিচালন ব্যয়, আর এটা হচ্ছে 2027 সালের পরিচালন ব্যয়। আমাদের কিন্তু বিশদ আয় বিবরণী কমপ্লিট। এখন তোমাদের বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আমরা এখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চলতি হিসাব আসবে। চলতি হিসাবের মধ্যে এখানে শুধুমাত্র আছে প্রাপ্য হিসাব। আমরা প্রাপ্য হিসাবটা আগে করি। 2026 সাল আমরা এখানে লিখলাম 2026। কি করতে বলছে আমাকে? আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে কি আসবে? প্রাপ্য হিসাব আসবে। প্রাপ্য হিসাব কত টাকা? প্রাপ্য হিসাব 2026 সালে আছে 2,26,500 টাকা। 2,26,500 টাকা। আমরা জানি কি প্রাপ্য হিসাবের সাথে বাদ যায় নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা আমরা কি করে দেব? মাইনাস করে দেব। নতুন অনাদায়ী পাওনা কত? 2026 সালে 10,500 টাকা। 10,500 এটা আমরা কি করে দেব? মাইনাস করে দেব। এটা মাইনাস করে দিলে কত থাকে? 2,16,000 টাকা। 2,16,000 টাকা। এর সাথে আমরা মাইনাস করব কি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই যে এটা ছিল নতুন অনাদায়ী পাওনা, আর এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী
পাওনা সঞ্চিতি, নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি আমরা 2.5% করে কত টাকা পেয়েছিলাম? 5,400 টাকা পেয়েছিলাম। এটা আমরা কি করে দেব? বাদ করে দেব। এখন আমরা 2,16,000 থেকে 5,400 টাকা মাইনাস করে দিই। 2,16,000 5,400 আমরা পাইলাম কত? 2,10,600 টাকা। 2,10,600 2,10,600 টাকা। এই টাকাটা হচ্ছে 2026 সালের। আর আমরা দেখতে পাচ্ছি 2026 সালে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাবের সাথে আর কিছুই এখানে যায় না। সো আর আমি এখানে কিছু নিব না। এখন আমি 2027 সালেরটা করব। দেখি তো 2027 সালে কি কি আছে। 2027 সালে আমি দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব আছে। প্রাপ্য হিসাব কত টাকা আছে 2027 সালে? 1,55,400 টাকা। 1,55,400 টাকা। এখান থেকে আমরা মাইনাস করে দেব নতুন অনাদায়ী পাওনা। আমরা দেখতে পাচ্ছি যে নতুন অনাদায়ী পাওনা এখানে কত টাকা আছে। দেখি তো আমরা নতুন অনাদায়ী পাওনা, এই যে অলিখিত অনাদায়ী পাওনা, এই যে 2027 সালে 5,400 টাকা। এখান থেকে আমরা 5,400 টাকা কি করে দিব? মাইনাস করে দেব। 1,55,400 থেকে 5,400 টাকা মাইনাস করে দিলে থাকে 1,50,000 টাকা। এই 1,50,000 এর সাথে দেখি তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে কিনা। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা এই যে 5% করে পেয়েছিলাম 7,500 টাকা। কত টাকা পেয়েছিলাম? 7,500 টাকা। এখন 1,50,000 থেকে 1,50,000 মাইনাস হচ্ছে 7,500। 7,500 ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 1,42,500। 1,42,500 টাকা। এই 1,42,500 টাকাই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2027 সালেও আর কোনো এন্ট্রি নেই যেটা আর্থিক অবস্থার বিবরণীতে আসবে। তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণী কমপ্লিট। আমাদের কিন্তু 4টা কোশ্চেন আমি বাছাই করেছিলাম, যে 4টা কোশ্চেন, সেই 4টা কোশ্চেন আমরা কমপ্লিট করে দিয়েছি। এখন তোমরা একটা জিনিস মনে রাখবা, আমি এই যে প্রথম থেকে তোমাদের যে বেসিক গুলো ব্যাখ্যা সহ পড়িয়েছি, তারপরে যে 3টা সৃজনশীল তোমাদের খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়ার ট্রাই করেছি। তোমরা যদি এই বেসিক এবং এই সৃজনশীল 3টা খুব ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের এখান থেকে 10 মার্কস নিশ্চিত, তোমরা এখান থেকে 10 মার্কস 100% তুলতে পারবা। আমি যে 3টা সৃজনশীল তোমাদের করিয়েছি এর বাইরে এখান থেকে আর কোনো কোশ্চেন হবে না। তোমরা এটা কনফার্ম থাকো, এর বাইরে এখান থেকে আর কোনো কোশ্চেন হওয়ার চান্সেস নেই। সো তোমরা অবশ্যই এই 3টা সিকিউ এবং যে বেসিক গুলো পড়িয়েছি সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবা। তোমাদের খুব ভালো একটা আউটপুট তোমরা পেয়ে যাবে। আর আমার এই ক্লাসটা কেমন তোমাদের কাছে লেগেছে, আর আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা এবং লাইক করবা, একটা কমেন্টস করে দিবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ। খুব ভালো করে পড়াশোনা করবো তোমরা সবাই।